আজকের পরিবেশ যেন অন্য সব দিনের থেকে শীতল। সাবরিহা জীবনে এমন একটা সকাল বোধহয় আশাতীত ছিল। সে জানে না এটা আসলেই সত্যি কিনা, তবে সে যাকে ভালোবেসেছে তাকেই পেয়েছে। এটা যদি স্বপ্ন হয় তাহলে সাবরিহা বাস্তবে ফিরতে চায় না, সব সময়ের জন্য এভাবে থাকতে চায়। সাবরিহা ঘুমের মাঝে নড়তে চাইল, ব্যর্থ হয় সে। তাই খানিক বাদে নড়েচড়ে উঠে চোখ মেলে তাকাতেই চোখের সামনে মোসাওয়াদের দেখা পাওয়া যায়, যে কিনা মাথার নিচে হাত রেখে গভীর মনোযোগে সাবরিহাকে দেখছে। মোসাওয়াদের এমন চাহনি দেখে একটু ভীত হয় মেয়েটা। তারপর ধীরে জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছিলাম। কপাল কুঁচকায় সাবরিহা। তারপর জিজ্ঞেস করল, কি ভাবছিলেন? ভাবছিলাম নীল সমুদ্রের তরঙ্গ বেশি সুন্দর নাকি আমার তরঙ্গ। লজ্জায় চোখ মুক্ত রক্তাভ ভাব হয়ে এলো। সাবরিয়া ঘুরে মুখ লুকাতে চাইল, তবে মোসাওয়াদের হাতের বন্ধন এতই শক্ত যে সে নড়তে পর্যন্ত পারছে না। সাবরিহা চলে যেতে চাইছে তা বুঝতে পেরে মোসাদ সাবরিয়াকে আরেকটু টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর ধীরে ফিসফিসিয়ে বলে, আমাকে উস্কে দিয়ে এখন পালাই পালাই করছেন কেন? আপনি এখানে থাকবেন, নো নড়াচড়া। এখন উঠতে হবে, অনেক বেলা হয়েছে। আম্মু কি ভাববে? কিছুই না, মাই মম ইজ ভেরি স্মার্ট। তবুও আজকে বিয়ের প্রথম দিন, এভাবে সারা দিন থাকলে আম্মুর সামনে যেতে আমার লজ্জা লাগবে। ঠোঁট চেপে হেসে এক ভ্রু উঁচিয়ে মোসাওয়াত ব্যঙ্গ করে বলল, আপনার লজ্জা আছে? বাহ। মুহূর্তেই সাবরিহার গালগুলো রক্তাভ বর্ণ ধারণ করে। কানও গরম হয়ে উঠেছে। কি বলবে? সে তো ইচ্ছে করেই মোসাওয়াদের সাথে রাতে থেকে বেহাপনা করছে। এখন মোসাওয়াত তাকে নির্লজ্জ বলছে, তাতে সাবরিহা এমন গুটিয়ে যাচ্ছে। তবুও হার মানলে চলবে না। দুই হাত দিয়ে মোসাওয়াতকে ঠেলে সরিয়ে দিতে চাইল সাবরিহা, আর বলল, আচ্ছা, আমার লজ্জা নেই, এখন ছাড়ুন, উঠতে হবে। হুম। কথাটা বলে আরো শক্ত করে জাপটে ধরে নিজের সাথে মিশিয়ে নিল মোসাওয়াত। সাবরিহা পড়েছে ভালোই দুরবস্থায়। বালিশের পাশে হাতড়ে ফোন তুলে সময় দেখল 9:45। একটা শ্বাস ফেলল। সে ভেবেছিল অনেক বেলা হয়ে গেছে। ফোনটা রাখতেই মোসাওয়াত বলল, আপনি কি বিরক্ত? থতমত খায় সাবরিহা, তারপর ভরকানো মুখেই জবাব করে, কোথায়? না তো, কেন, কি হয়েছে? এই যে জাপটে ধরছি, ছাড়তে চাইছি না। জবাব দিতে পারল না সাবরিহা। মোসাওয়াত সাবরিহার মুখের দিকে শীতল চোখে তাকালো। পড়তে চাইল সাবরিহাকে, হয়তো বুঝতে পারল, তাই ধীরে বলল, আপনি নিজে আমাকে লাগাম ছাড়া অসভ্য বানিয়েছেন তরঙ্গ, তারপর আর লাগাম টানতে পারিনি। কথাটা বলেই সাবরিহার গলায় মুখ ডুবিয়ে দিল। তারপর ধীরে বলতে শুরু করলো, আমি আপনাকে মন থেকে মেনে নিয়েছি তরঙ্গ। ভালোবাসা কিভাবে হয় জানি না, তবে এতটুকু সময় আমি বুঝে গেছি আপনি ছাড়া আমার চলবে না। বলুন তো, কি জাদু করেছেন আমাকে? আমি জাদু? আমি কোনো জাদু জানি না তো। থতমত গলায় উত্তর এলো। এতে মোসাওয়াত হেসে ফেলে নিঃশব্দে। তারপর আলতো ঠোঁট ছোঁয়ায় সাবরিহার গলার ভাঁজে। শিরশির করে কেঁপে ওঠে সাবরিহার, সাথে তার রাখা হাতটা মোসাওয়াদের পিঠে কিছুটা খামছে ধরে। উন্মুক্ত শরীরে এই একটা উস্কানি যেন অনেকটা এলোমেলো করতে যথেষ্ট ছিল মোসাওয়াতকে। মোসাওয়াত আরও গভীর করল গ্রীবাদেশের ছোঁয়া। হঠাৎ করে এমন ছোঁয়ায় যেন সাবরিহা নিজের অজান্তে উন্মাদ হলো। ছোঁয়া গভীর হতে শুরু করে। মোসাওয়াত সাবরিহার এমন ছটফট দেখে যেন আরও বেশি আশকারা পেল। তাই শাড়ির কুচিতে হাত রাখতেই তড়াক করে উঠে বসে সাবরিহা। ফট করে কুচিসহ মোসাওয়াতের হাত চেপে ধরতেই মোসাওয়াত চোখ তুলে তাকায় সাবরিহার দিকে। মোসাওয়াদের চোখে গভীর কোনো চাওয়া, বড্ড নেশালো আর উন্মাদনা দেখল সাবরিহা। সাবরিহা ঢোক গেল, তারপর মাথা নাড়ালো দুদিকে, মানে না। মুহূর্তেই মোসাওয়াদের হাত নরম হয়ে এলো। চোখের রক্ত শিরাগুলো ভাসমান হলো, সাথে হাতের রগ ও কপালের শিরাগুলো ফুলে ফেপে উঠল। সাবরিহা এখনও শীতল চোখে তাকিয়ে আছে মোসাওয়াদের দিকে। মোসাওয়াত ঢোক গিলে নিজেকে সামলাতে চাইল, তাতেই তার গলার উঁচু অ্যাডাম অ্যাপেলের চোখ পড়ে সাবরিহার। ভেতর থেকে এলোমেলো হয়ে ছটফটিয়ে ওঠে মেয়েটা, তবুও খুব ধীরে বলে, সরি লেফটেন্যান্ট, আই এম নট রেডি ফর দিস। কথাটা বলতেই মোসাওয়াত সাবরিহাকে ছেড়ে দেয়।
উঠে বসে লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলাতে চাইল। পারল কি না কে জানে। উঠে ঘরে পরা জুতোটা পরে বারান্দার দিকে যেতে যেতে বলল, আমি বারান্দায় আছি, কিছু প্রয়োজন হলে ডেকে নিন। বোকার মতো তাকিয়ে থাকে সাবরিহা। হলো কি এই লোকের, অদ্ভুত সব কর্মকাণ্ড। উঠে বসে সাবরিহা তারপর শাড়িটা ঠিক করে লাগেজ বের করে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। মোসাওয়াত বারান্দায় এসে দাঁড়ালো, তারপর রেলিংয়ে হেলান দিয়ে এদিক সেদিক তাকালো। কি একটা ভুল করতে বসেছিল সে, তাকে দিয়ে এমনটা হবে সে আশা করেনি। সাবরিহা না থামালে কত বড় একটা ব্লান্ডার হতো ভাবতেই নিজের ওপর রাগ লাগছে মোসাওয়াতের। লম্বা লম্বা শ্বাস ফেলে বারবার রাগ দমন করতে চাইছে মোসাওয়াত, তবে শরীরের ভেতরে রাগ যেন পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে এদিক সেদিকে। তাই রাগ নিয়ন্ত্রণ করার সব থেকে সহজ পন্থা সে বেছে নিল পুশ আপ। শাওয়ার নিয়ে বের হতেই সাবরিহার চোখ মুখ ছানাবড়া। চোখ মুখে অদ্ভুত বিস্ময় নিয়ে এগিয়ে এসে বারান্দায় এসে দাঁড়ালো। মুসাওয়াদ সাবরিহার পদচারণা শুনেই পুশ আপ করা থেমে গিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি? কিছু না। কথাটা বলেই এক ধাপ এগিয়ে এসে সাবরিহা মোসাওয়াদকে ছুতে চাইল, তবে মোসাওয়াদ একটু সিটকে সরে গেলে তারপর বলল, আমি ঘেমে গেছি সাবরিহা, ডোন্ট টাচ মি। সাবরিহা শুনতে চাইল না, এগিয়ে এসে পেটের দিকে একটা কালো কুণ্ডুডুলির মতো জায়গা হাত বুলালো, তারপর ছিঁড়ে গলা কাপা গলায় জিজ্ঞেস করলো। রিসেন্ট? জবাব দেওয়ার আগেই সাবরিহা ছল ছল চোখে তাকায় মোসাওয়াতের মুখের দিকে। মোসাওয়াত ভেতর থেকে ভেঙে গেল। সাবরিহা আকুল চোখে তাকিয়ে আছে, তাই ছোট করে জবাব দিল, হুম। কবে হয়েছে এসব? সত্যি বলুন তো, কি হয়েছে? ভীত সে মুখাবয়ব। মোসাওয়াত নিজের দুহাতের আজলাই নিয়ে সাবরিহার চোখে চোখ রাখে, তারপর ছিঁড়ে বলল। শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয়। কথাটা বলে আরেকটু দূরত্ব কমিয়ে এনে সাবরিহার কপালে চুমু খায়। সাবরিহা চোখ বন্ধ করে ফেলে। মোসাওয়াত সরে এসে বলল, আমি ছুটিতে আসিনি সাবরিহা, মাকে দেখতে এসছে, আর আসে আপনাকে পেয়ে গেছে। একটা দিনের পার্থক্য, কিন্তু মনে হচ্ছে আমি আর আপনি একসাথে অনেকদিন ধরে আছে। কথাটা বলেই লম্বা শ্বাস ফেলে ফের বলল, আপনি একজন দেশ রক্ষাকর্তার স্ত্রী, আমরা সমুদ্র রক্ষা করি। সেখানে মনে হতে পারে সমুদ্র এমন কি আছে? আছে, অনেক কিছু আছে। পানি, পানির এক নাম জীবন্ত, এক নাম কেড়ে নিয়ে দিতে পারে মৃত্যু। একজন ডিফেন্স অফিসার অর্ধাঙ্গিনী হিসেবে ভীষণ শক্ত থাকতে হবে আপনাকে, শক্ত রাখতে হবে যে কোনো খবর শোনার জন্য। এই চোখের পানি ভীষণ দামি সাবরিহা, যখন তখন যার তার সামনে দেখাবেন না। চোখের পানি মানুষের দুর্বলতা, আর দুর্বল মানুষকে অন্য মানুষরা ভাঙতে বেশি ভালোবাসে। লম্বা শ্বাস ফেলে ঢোক গিল মোসাওয়াত, তারপর আবারও বলল, লাস্ট মিশনে ওখানে একটা গুলি লেগেছিল আমার। অবস্থা অপ্রত্যাশিতভাবে খারাপ ছিল, তাই আমাকে ঢাকাতে নিয়ে আসা হয়েছিল। সেম এজ হসপিটাল ছিল 19 দিন। তারপর খুব প্যারা নিয়ে ছুটিতে আম্মুকে দেখতে এসছে, আর এসে আপনাকেও পেয়ে গেলাম। কথাটা শেষ হতেই সাবরিহা শুধালো, আম্মু জানে না? না, আর আপনিও বলবেন না আম্মুকে। আমি আপনার সাথে যেতে চাই মুসাওয়াত। থমকায় মোসাওয়াত, তারপর ঢোক গিলে জবাব দিল, আমি বলেছি তো তরঙ্গ, আমি একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন। কথাটা বলেই সাবরিহাকে ছেড়ে মোসাওয়াত ওয়াশরুমের দিকে চলে যায়, রেখে যায় হতবাক সাবরিহাকে। দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে সামলে বিছানায় যেয়ে থম মেরে বসে সাবরিহা। মোসাওয়াত কেবল গোসল করে বেরিয়েছে। সাবরিহা বিছানার ওপর গোলাপি রঙের একটা শাড়ি পরে বসে লাগেজ থেকে কিছু বইপত্র নামাচ্ছে। এদিক থেকে সাদা রঙের ব্লাউজটা চুলের পানিতে ভিজে একাকার, সেদিকে ম্যাডামের খেয়াল নেই। মোসাওয়াত শোক সরিয়ে আয়নার সামনে যেয়ে দাঁড়িয়ে চুলে হাত ঢুকিয়ে এদিক সেদিক ঠেলে দেয়, তারপর আয়নায় চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল, তরঙ্গ। সাবরিহা ঘাড় ফিরিয়ে তাকিয়ে মিষ্টি গলায় বলে, জি বলুন। আমার চুলগুলো মুছে দিন। মুখে হাসি ফুটল সাবরিহার। সে ঘুরে বসে বলল, আপনি বিছানায় এসে বসুন। আপনি যে লম্বা, আমি আপনার নাগাল পাবো না। এর থেকে ভালো আপনি এখানে এসে বসুন। থুতনিতে একটা চুলকে পিছনে ফিরে তাকায় মোসাওয়াত। তা দেখে সাবরিহা আবারও বলে, কি হলো, এইদিকে আসুন। মোসাওয়াত এগিয়ে এসে বিছানায় বসতেই সাবরিহা টাওয়াল তুলে মোসাওয়াদের চুল মুছতে শুরু করে। মোসাওয়াত ঠোঁট চেপে হাসে,
ভালোই লাগছে। হুট করেই মোসাদ চোখ খুলে তাকিয়ে বলে, অ্যাডমিশন কোথায় নেবেন ভাবছেন? না। প্রস্তুতি নিচ্ছেন? না। তাহলে এই বইগুলো কিসের, যা লাগেজ থেকে বের করলেন? আমি তো ভাবলাম ভর্তি পরীক্ষার বই হয়তো। কথাটা বলে মোসাদ বই নেবার আগেই সাবরিহা ঝাঁপিয়ে বইগুলো নিজের সাথে আড়াল করে নেয়। এতে মোসাদ কপাল কুঁচকে বলল, কিসের বই ওটা? কি লুকাচ্ছেন দেখি? সাবরিহা মাথা নাড়ালো, অর্থাৎ সে দেখাবে না। তাই মোসাদ কপাল কুঁচকে গম্ভীর গলায় ডেকে ওঠে। তরঙ্গ। সাথে সাথেই সুরসুর করে হাতের দুটো বই মোসাদের দিকে এগিয়ে দেয় সাবরিহা। মোসাদ বইটা হাতে নিয়ে কিছু সময় তাকিয়ে থেকে বলল, পড়ালেখা বাদ দিয়ে তাহলে এসব পড়ছেন? ছি, অশ্লীল মেয়ে। থতমত মুখে খানিক সময় তাকিয়ে রইল সাবরিহা। ঠিক কী কারণে মোসাদ তাকে অশ্লীল বলছে? ঠোঁটে ঠোঁট চেপে চোখ ছোট ছোট করে নিজের কোমরে হাত রাখল সাবরিহা। তারপর সন্দিহান গলায় বলল, ওয়েট আ মিনিট, আপনি জানলেন কি করে এগুলো অশ্লীল বই? মোসাদ এক ভ্রু উছিয়ে দাঁড়ালো। সাবরিহা হাঁটু ভাঁজ করে ছিল বিধায় এখনো মোসাদকেই লম্বা লাগছে। মোসাদ উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার হাঁটুর বয়সে মেয়ে, আমাকে সব জিজ্ঞেস করতে এসছেন? সাবরিহা এবার ঠিক মতো উঠে দাঁড়ালো। তারপর কোমরে হাত রেখেই কঠিন গলায় বলল, হ্যাঁ করছি, কারণ আমার জানতে হবে। মোসাদ এবার একটু এগিয়ে এসে বলল, আমি মুখের থেকে কাজে করে দেখাতে বেশি বিশ্বাসী। মিসেস লেফটেন্যান্ট, ইউ ওয়ান্ট সি ইট প্র্যাকটিক্যালি? থতমত খেয়ে সরে এলো সাবরিহা। তারপর চোখ বড় বড় করে হতভম্ব গলায় বলল, আপনি তো ভারী কন্ট্রোললেস লেফটেন্যান্ট। মোসাদ কোমরে এক হাত রেখে আরেক হাত নিজের কপালের ডান পাশে চুলকে বলল, আপনি নিজেই গতকাল থেকে আমি অসভ্য কন্ট্রোললেস বানিয়েছেন, এখন সব আমার দোষ। সাবরিহা চোখ বড় বড় করে তাকিয়ে নিজের দিকে নিজের আঙ্গুল তাক করে অবাক গলায় শুধালো, আমি? জি ম্যাডাম, আপনি। চোখের পলক ফেলে নিজেকে স্বাভাবিক করতে চাইল সাবরিহা। তারপর বলল, আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন লেফটেন্যান্ট। কথা আর আমি? কথাটা বলে হুট করে সাবরিহার কোমরে হাত গলিয়ে পেঁচিয়ে নিল মোসাদ। সাবরিহা এমন করায় ভরকে যায়। ততক্ষণে তার পিঠে ঠেকেছে মোসাওয়াদের বুকের সাথে। শীতল এক শিরশিরেনি দিয়ে উঠল পুরো শরীর। সাবরিহা ঢোক দিল। মোসাওয়াদ থুতনি নামিয়ে সাবরিহার কাঁধে রাখলো। তারপর ফিসফিস করে বলতে শুরু করলো, কবুল বলার পর প্রথম কে জোরে ধরেছিল? আমি? চুমকে খেয়েছে? আমি? আমাকে উস্কেছে কে? আমি? মুহূর্তেই সাবরিহা বুঝলো সে ঠিক কি স্বীকার করেছে। তাই দ্রুত বলল, না না, আমি আপনাকে উস্কানি দিইনি। দেননি? না। শাড়ির পিন কে খুলে দিতে বলেছে? আমি? ব্লাউজের ব্যাক হুক? আমি? ওখানে যে রেড মৌ ছিল তা আপনি জানতেন? না। কি কি বলছেন? ছাড়ুন আমায়, আপনি তো ভারী নির্লজ্জ মশাই। কথায় কথায় জবাব দিতে দিতে মোসাওয়াদের এই কথাটার বিপরীতে সাবরিহা অনেকটা ভরকে যায়। নড়ে চড়ে নিজেকে সরাতে চাইলে, তবে মোসাওয়াদ ছাড়ল না। উল্টো নিজের পুরুষালী হাতের বেষ্টনী আরেকটু শক্ত করল, যেন সাবরিহাকে নিজের ভেতর নিয়ে যাওয়ার ছোট্ট এক প্রচেষ্টা। তারপর কাঁধেই নাক ঘষল। সাবরিহা চোখ বন্ধ করে ফেলল। তীর তীর করে কাঁপছে মেয়েটা। মোসাওয়াদ যেন টের পেল, তাই বিড়বিড় করে আবারও বলল, You know what? You smell like a truck. How could I stop and control myself, baby? বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলাতে চাইছে সাবরিহা। হাতের মুঠোয় শাড়ির অনেকটা চলে গিয়েছে। সে এখন এমন কিছুই করবে না, কিচ্ছু না। তাই অস্পষ্টভাবে জবাবে বলল, বাট আই এম নট রেডি ফর দিস। Please, give me a little chance, Torunko. Trust me, you won't hurt. I'll be gentle with you. ভয়ে ঢোক গেল সাবরিহা। মোসাওয়াদের এমন চাওয়া প্রত্যাখ্যান করার মতো সাহস নেই সাবরিহার। মোসাওয়াদের এত ধৈর্য হলো না, সাবরিহাকে ঘোরালো নিচের দিকে। সাথে সাথে সাবরিহার চোখ নামিয়ে নিল। মোসাওয়াদ সাবরিহার মুখ দেখল। তারপর সাবরিহার মুখ নিজের দু হাতে রাজলায় নিয়ে কপালে চুমু খেয়ে বলল, ভয় পাচ্ছেন? মোসাওয়াদ হাসল। তারপর ধীরে আবারও কপালে চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে বলল, Don't be afraid. I'll be soft with you. লজ্জায় চোখ মুখ ভারী হয়ে উঠল সাবরিহার। শুকনো ঢোক গিল, তবে গলা শুকিয়ে কাঠ।
চোখ মুখ লালচে আভায় সিক্ত হয়ে উষ্ণ হয়ে উঠল। সাবরিহা জবাব না দেয়ায় মোসাওয়াত সাবরিয়াকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে কানের কাছে বলল, প্লিজ, ফর ওয়ান্স আই ওয়ন্ট বি রাফ, আই উইল ডু ইট স্লোলি। সাবরিহার দম বন্ধ হয়ে আসতে চাইছে। কি বলবে কি করবে এমন একটা সিচুয়েশনে বিয়ের পরদিনই পড়বে সে কল্পনা করেনি। অথচ মোসাওয়াত বারবার তাকে চাইছে। লম্বা লম্বা শ্বাস ফেলে কিছু একটা বলতে চাইল সাবরিহা। এইবার মোসাওয়াত যেন নিজের ধৈর্যের সীমা অতিক্রম করে নিয়ন্ত্রণ হারালো। আঁকড়ে ধরল সাবরিহার ঠোঁটজোড়া। সাবরিহা প্রথমে কিছুটা ভড়কে গেলেও পরে যখন নিজেকে সামলে নিয়ে মোসাওয়াতের ঘাড়ে নিজের হাত রাখে তখন যেন মোসাওয়াত পুরোপুরি সম্মতি পেয়ে নিয়েছে। সাবরিয়ার হাতে চুড়ি থেকে শুরু করে পায়ের নুপুর সব কিছু যেন ঝংকার তুলছে। মোসাওয়াতের সেদিকে খেয়াল নেই। সে খুব যত্নে সাবরিয়াকে বিছানায় রেখে যখন ঠোঁটজোড়া জকল করা অবস্থায় শরীর আঁচলে হাত রাখল, সাবরিয়া তখন প্রায় হাঁপিয়ে উঠেছে। নিজেকে কোনোমতো দমিয়ে এনে হাঁপিয়ে যাওয়া গলায় বলে, ওয়েট মুসাওয়াত, হোল্ড অন, আই কান্ট ব্রিথ। আই কান্ট। আমার নুপুরার চুড়িগুলো তো খুলতে দিন, শব্দ হচ্ছে। মোসাওয়াত শীতল চোখে তাকায় সাবরিহার দিকে। তারপর আবারও ফিসফিস করে গতকাল রাতের বিড়বিড় করা বাক্য আওড়ায়। আপনি অতল সমুদ্রের মতো। নীল সমুদ্র আমার নির্ভীক বানিয়েছে, আর আপনি সেই তরঙ্গ যে আমার নির্জীবতাকে চূর্ণ বিচূর্ণ করেছে। আপনি যেমন আপনার তাণ্ডবে ঢেউ আমাকে উন্মাদ করবেন, আমি আপনাকে ছিন্ন ভিন্ন করব আমার শর্তে। আপনার চুরির শব্দ, নুপুরের কম্পন, সবকিছু আমার ছোঁয়া এমনভাবে আপনাতে গেঁথে যাবে যা কখনো আপনার থেকে মুক্তি পাবে না। নট ইভেন when I tear you apart pieces by pieces, while you whisper my name between your scattered breath, and now you can't separate them from it. I will enjoy the sound. সাবরিহা একটু ঘাবড়ালো। মোসাওয়াত দেখল, তাই কপালে গাঢ় এক চুমু খেয়ে আবারও বলল, Let's recreate your favorite scene from your অশ্লীল বই। মুসাওয়াত, কথা সম্পূর্ণ করার আগেই মোসাওয়াত দখল করলো সাবরিহার সবটা। মোসাওয়াত ব্যস্ত হাতে অনামিকার ব্লাউজের হুক খুলে একটানে অনামিকার শাড়ি আর ব্লাউজ খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। মোসাওয়াত ধীরে ধীরে নিজেকে সাবরিহার সামনে সম্পূর্ণ উন্মুক্ত করল। মোসাওয়াতের হাত ধীরে ধীরে সাবরিহার বুকে চলে গেল। মোসাওয়াত একটানা সাবরিহার সারা বুকে হাতের বিচরণ করতে করতে শক্ত হাতে বুক চাপ প্রয়োগ করতে লাগলো। আস্তে আস্তে দুই জোড়া অস্ত্রদ্বয়ের সংঘর্ষের গভীরতা আরও বাড়তে থাকলো। মিলেমিশে একাকার হয়ে এলো দুটো তৃষ্ণার্ত শরীর। অদ্ভুত সব নিয়মকানুন ও জড়তা সব ভেঙে গুড়িয়ে দিয়ে সমুদ্রের রাজপুত্র তার তরঙ্গকে নিজের মাঝে ধারণ করল। এই বুঝি সূচনা। সাবরিহা ভালোবেসেছিল আর মোসাওয়াত আশকারা দিয়ে তা নিয়ে গেল আমৃত্যু যন্ত্রণা ও ভালোবাসার জায়গায়। সাবরিহা ঘুমিয়ে আছে মোসাওয়াতের উদ্দাম বুক দখল করে, আর সে তাকিয়ে আছে সাবরিহার দিকে। সাবরিহার লম্বা চুলগুলো ঢেকে দিয়ে আছে তাকে। মোসাওয়াত আলতো ছোটে হাসল, তারপর ধীরে চুল সরিয়ে দিয়ে পিঠের সেই তাল তিলটা দেখল। সেই তিলটা এখন একদম রক্ত কুণ্ডকুলির মতো হয়ে আছে। লম্বা শ্বাস ফেলে মোসাওয়াত। সে শুধু সাবরিহার ভয় কমানোর জন্যই বলেছে সে সফট থাকবে। আদৌ পেরেছে? সাবরিহা কান্না করেছে পাগলের মতো। তখন কোনো কিছু অনুভব না হলেও এখন ভীষণ রিগ্রেট হচ্ছে মোসাওয়াতের। এমনটা করা তার উচিত হয়নি। মোসাওয়াতের কি হয়েছে জানে না, তবে এখন তাকে কন্ট্রোললেস উপাধি দিলেও বোধ হয় কম হয়ে যাবে। কিন্তু সে তো এমন ছিল না। কি হয়েছে, কেন হলো? চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে নিজের উত্তর খুঁজতে চাইল সে, তবে মোসাওয়াত ব্যর্থ। মুহূর্তেই বালিশের পাশে ফোনটায় বিপ বিপ শব্দে বেজে উঠল। মোসাওয়াত আলতো ঘাড় ঘুরিয়ে ফোনটা দেখল, তারপর ধীরে হাত বাড়িয়ে ফোনটা নিল। মেইল এসেছে। শীতল চোখে ফোনের মেইল বক্স থেকে মেইল চেক করে ঢোক গেলে আবারও সাবরিহার দিকে তাকালো। সাবরিহা ঘুমিয়ে আছে। আচ্ছা, তার তো আরও 4 দিন ছুটি ছিল, কিন্তু হুট করে মিশনের ডাক পড়ায় কি ছুটি ক্যান্সেল হলো কেন? আর কয়েকদিন কি তার তরঙ্গের সাথে থাকা যেত না? আর কটা দিন এখানে থাকলে কি হতো? আবারও বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মোসাওয়াতের। ফোনটা পাশে রেখে মোসাওয়াত সাবরিহার মাথায় হাত বুলায়।
তারপর নরম গলায় ডাকে। সাবরিহা, ও সাবরিহা, উঠুন ম্যাডাম। নড়ে চড়ে ওঠে মৃদু আর্তনাদ করে কেঁদে উঠল সাবরিহা। তারপর বলল, ইটস হার্ট আ লট কায়ান, অনেক ব্যথা পেয়েছি আমি। মন খারাপ হয়ে এলো মুসাওয়াতের। মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়েছে, এখন আবারও ঘুম থেকে উঠে কান্না করছে। আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আম সরি তরঙ্গ, আমার এত হার্ড হওয়া একদম উচিত হয়নি। আমি আসলে কন্ট্রোল করতে পারিনি। এখন উঠুন, আমার যেতে হবে। সাবরিহা আদুরে ভঙ্গিতে মুসাওয়াতের প্রশালী বক্ষে নাক ঘষছিল। চোখ চলে যাওয়ার কথা শুনে তড়াক করে তাকায় সাবরিহা। তারপর অদ্ভুত গলায় শুধায়, কোথায় যাবেন আপনি? এখনো তো 4 দিনের ছুটি আছে আপনার। শোনো, মেল এসছে ভীষণের, তাই ছুটি ক্যান্সেল হয়েছে। কথা বলতে বলতে চুল সরাতে সরাতে আদুরে ভঙ্গিতে কথাগুলো বলছিল মুসাওয়াত, অথচ চোখ ছলছল তাকিয়ে সাবরিহা যেন না যাওয়ার আকুতি জানাচ্ছে তাকে। তাই অদ্ভুত গলায় শুধায়। আমি কথা সম্পূর্ণ করার আগে মুসাওয়াত ঢোক গেল। সে জানে এটা ঠিক হবে না, তবুও ধীরে আবদারের সুরে বলে, সন্ধ্যায় যেতে হবে আমার, প্লিজ ওয়ান্স মোর চান, কিন্তু প্লিজ। থেমে গেল সাবরিহা। এগিয়ে এসে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল মুসাওয়াতকে। মুসাওয়াত তার জবাব পেয়ে গেছে, তাই খুব আদরে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফোন খুঁজে কাউকে কল দিল। কল রিসিভ হতেই ধীরে বলল, ছুটি ক্যান্সেল হয়েছে আম্মু, আমার সন্ধ্যায় চলে যেতে হবে। আমিনা বেগম অবাক হলেন। তবে সেনা সদস্যদের জীবন তো এমনই, নিজেও তো সেনা সদস্যর স্ত্রী ছিলেন। তাই তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওকে, টেক ইউর টাইম বেটা। মুসাওয়াত হাসল। সাবরিহা তাকিয়ে আছে মুসাওয়াতের দিকে। মুসাওয়াত সাবরিহার কপালে আলতো ঠোঁট ছোঁয়ায়, তারপর ফোনের বিপরীতে থাকা আমিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, রাখছি আম্মু। আচ্ছা বাবা। সাথে সাথে আমিনা বেগমের সাবরিহার কথা মনে পড়তেই আবারও কিছুটা জড়তা নিয়ে বললেন, আচ্ছা শোন না সাবরিহা। আচ্ছা, চলে যাবো শুনে মন খারাপ করেছে? সাবরিহা অবাক চোখে তাকায় মুসাওয়াতের দিকে, তারপর বিড়বিড় করে বলল, আপনি মিথ্যে কেন বলছেন আমার কাছে? মুসাওয়াত জবাব দিল না সাবরিহার কথায়। আমিনা বেগম ফের বললেন, আচ্ছা ওকে বোঝা আর সময় দে। আমি কি খাবার? খেয়েছি আমরা, দরকার নেই আম্মু। আচ্ছা ঠিক আছে। আমিনা বেগম আর কথা বাড়ালেন না, কল কেটে দিলেন। নতুন বিয়ে হয়েছে, তার উপরে ছেলে চলে যাবে, কবে আসবে কেউ জানে না। একটু পার্সোনাল কোয়ালিটি টাইম কাটাক না হয়। ছেলেটা তো আর সাবরিহাকে সাথে করে নিয়ে যাবে না। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন আমিনা বেগম। এদিকে কল বিচ্ছিন্ন হতেই সাবরিহার দিকে তাকায় মুসাওয়াত। তারপর একবার উঠিয়ে বলল, আমি চলে যাবো শুনে আপনি একটু মন খারাপ করেননি? না। কথাটা বলেই যেন কেঁদে দিল সাবরিহা। তারপর ক্রন্দনরত গলায় আবদার স্বরূপ বলল, প্লিজ আর একটু থেকে যান। সম্ভব নয় সাবরিহা, আমার নিজের এবার যেতে ইচ্ছে হচ্ছে না। ভাবছিলাম ছুটিটা আরেকটু হলে কি এমন হতো, অথবা আপনার সাথে আরেকটু আগে কেন দেখা হলো না, তাহলে জানতে পারতাম আমাকেও কেউ এতটা ভালোবাসে। তারপর একটা শ্বাস ফেলে ফের বলল, কিছু করার নেই মিসেস মুসাওয়াত, নাও গিভ মি সাম প্লেজার মাই সি অ্যাঞ্জেল। যেন ফিরে আসার আগ পর্যন্ত এই আবেশ আমি আপনাদের জড়িয়ে রাখে, আপনাকে এক মুহূর্তের জন্য না ভুলি। আমায় ভুলে যাবেন? হুম, আপনাকে ভুলে যাবার আগে যেন আমার। কথাটা শেষ করার আগেই সাবরিহা মুখ উঁচিয়ে মুসাওয়াতের ঠোঁটে গাঢ় চুমু খেয়ে বলল, যত সব অলক্ষণের কথা। হেসে ফেলল মুসাওয়াত। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল, এসব কথা বাদ, আপাতত আপনাকে চাই যান। কথাটা বলেই সাবরিহাকে আবারও সম্পূর্ণ নিজের দখলে নিয়ে নিল মুসাওয়াত। সাবরিহা খানিক সময় সাড়া দিলেও কিছু একটা মনে পড়তেই ঠেলে সরাতে চাইল মুসাওয়াতকে। তবে মুসাওয়াত সেদিকে পাত্তা না দিয়ে উল্টে সাবরিহার ছোট্ট দুই হাত নিজের শক্ত হাতের মুঠোয় পুড়ে নিয়ে ওপরের দিকে উঠিয়ে চেপে ধরে নিচু গলায় কানের কাছে বলল, I'm not done yet, Sabriha. Just be a good girl. Let's take our time. I'll be your. কথাটা বলেই চোখ টিপল মুসাওয়াত। তবে সাবরিহা শুনল না, মাথা নাড়িয়ে লম্বা শ্বাস টেনে বলল, ছাড়ুন আমায়, আপনি অনেক ডেসপারেট খায়ান। হতাশ শ্বাস ফেলল মুসাওয়াত। তারপর সাবরিহার হাত ছেড়ে দিয়ে সাবরিহার বুকে মাথা রাখল। সাথে সাথে নরম হয়ে এলো মেয়েটা।
আলতো হাত রাখলো মোসাওয়াদের চুলে। মোসাওয়াদের চোখ বন্ধ করে সাবরিহার হৃদকম্পন অনুভব করছে। সাবরিহার হুট করেই চোখ গেল মোসাওয়াদের পিঠের দিকে, তাই ঢোক গেলে ধীরে বলল, লেফটেন্যান্ট, হুম, একটা অনুরোধ রাখবেন? বলুন মিসেস লেফটেন্যান্ট। ক্যাম্পে গেলে কিছুদিনের জন্য উদম শরীরে ঘুরবেন না প্লিজ। কথাটা বুঝতে পেরে চোখ মেলে তাকায় মোসাওয়াত। তারপর ধীরে সাবরিহার দিকে তাকিয়ে অবাক গলায় বলে, মানে? ফাঁকা ঢোক গেলে চোখ সরিয়ে নিল সাবরিহা। তা দেখে ভ্রু কুঁচকে নিজের দিকে ঘোরালো মোসাওয়াত। তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল। বুঝিয়ে বলুন, কি হয়েছে? সাথে সাথেই টনক নড়ল মোসাওয়াতের। সাথে থেমে যেয়ে শীতল চোখে তাকালো সাবরিহার দিকে। তারপর সাবরিহার গলায় আর বুকের ওখানে রক্তাভ কুণ্ডলি পাকানো সব সব জায়গায় হাত বুলাতে বুলাতে দুষ্টমির গলায় বলে, অনুরোধ মঞ্জুর করা যায়, কিন্তু এক শর্তে মিসেস লেফটেন্যান্ট। অবাক চোখে তাকায় সাবরিহা। এ লোকের কি লাজ লজ্জার বালাইটাও নেই? সাবরিহা মুখে উত্তর না দিয়ে ইশারায় জিজ্ঞেস করল। কি? ওই যে। ভারী অভিমান হলো সাবরিহার। মুখ লুকাতে চাইল চাদরের নিচে। মোসাওয়াত দেখল সাবরিহাকে। তারপর ধীরে চাদর সহ উল্টে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঝির গলায় বলল। হোয়াট হ্যাপেন্ড সি অ্যাঞ্জেল? সাবরিহা জবাব না দিয়ে মোসাওয়াদের উন্মুক্ত বুকে মাথা রাখল। এবার একটু ঘাবড়ালো মোসাওয়াত। তারপর ধীরে সাবরিহার চুলে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করল। কি হয়েছে আপনার? কিছু না। মোসাওয়াত হাসল। তারপর কানের পাশে চুমু দিয়ে ফিস ফিস করে বলতে বলতে সারা চাদর পেঁচিয়ে নেয় নিজের সাথে। পরপর ফিস ফিস করে বলল, You'll have a little trouble, but tolerate a little. This is the last one. I'll not hurt this time a little wave. I will take my time with you. বেশ কয়েক ঘন্টা পর পিটপিটিয়ে চোখ খুলে তাকালো সাবরিহা। চোখে আলো পড়তেই আবারও চোখ বন্ধ করে কপাল কুঁচকে ধীরে ধীরে তাকায় সাবরিহা। তার সাথে লেপ্টে ক্লান্ত মুখে মোসাওয়াত ঘুমিয়ে আছে। সাবরিহা চাদর টেনে উঠে বসে। তারপর আশেপাশে তাকিয়ে বিছানার পাশে ডিভানে অবহেলায় ফেলে রাখা একটা শার্টের দিকে নজর যায়। তাই মৃদু শ্বাস ফেলে চাদরটা ভালো মতো পেঁচিয়ে নিয়ে মেঝেতে পা রাখতেই যেন তার শরীর ব্যথায় চিরচির করে উঠল। সাথে যতগুলো হাড় ছিল তা নড়ে চড়ে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে আর্তনাদ আটকানোর চেষ্টা করে আবারও বিছানায় বসে ধীরে মোসাওয়াদের দিকে তাকায় সাবরিহা। মোসাওয়াদকে ঘুমাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরের বড় ঘড়িটার দিকে তাকায়। দুপুর ৩টা পার হয়েছে। এতটা সময় এখানে আমেনা বেগম কি ভাবছেন? ভাবতে লজ্জিত হলো সাবরিহা। ঢোক গিলে সবটা গিলতে চাইল। তারপর আলতো পায়ে এগিয়ে এসে মোসাওয়াদের শার্টটা গায়ে পরে নিল। পা যেন অবশ হয়ে আসতে চাইছে। কান্না পাচ্ছে ভীষণ। তবে তা চেপে গেল। কান্না করলে মোসাওয়াদ উঠে যাবে, আর তার পাগলামি তো আছেই। তাই ধীরে রুমের আসবাবপত্র ও দেয়াল ধরে তাদের সাহায্য নিয়ে ওয়াশরুমে এসে মুখে পানি যে ছিটিয়ে হাত দিয়ে চুলের খোপা করতে যেয়ে চোখ পড়ল অন্য কিছু। আয়নায় গাঢ় দৃষ্টি ফেলে ঘাড়ে গলায়ও কিছু দৃশ্য সংবেদনশীল জায়গায় আঙ্গুল ছুঁয়ে দেখে। নিজের দিকে তাকিয়ে নিজেই ঘাবড়ে গেল মেয়েটা। ঢোক গিলে আবারও দরজা দিয়ে রুমের দিকে তাকালো। এ লোক এতটা রাক্ষস। সাবরিহাকে টুপ করে গিলে খেয়ে ফেলতে পারলে বোধহয় শান্তি পেত। পারলে তাই করত। মেজাজ খারাপ হয়ে এলো সাবরিহার। তাই আবারও ধীরে দেয়ালের সাহায্যে রুমে এসে নিজের লাগেজ থেকে একটা গাঢ় লাল রঙের লিপস্টিক তুলে নিয়ে মোসাওয়াদের কাছে এগিয়ে দাঁড়ায়। মোসাওয়াদকে দেখে তার পিঠের ওপর উঠে বসে পড়ে। তাতেই যে মোসাওয়াদের ঘুম ছুটে এলো। তবে একটুও নড়ল না, চুপটি করে ঘুমের মতো পড়ে রইল। সাবরিহা বসে এবার পিঠে হাত বুলালো। ইস, এত এত আঁচড়ের দাগগুলো সে করেছে। পিঠে ছিল যাতা অবস্থা হয়ে, রক্ত বেরিয়ে দগদগে ক্ষত হয়ে শুকিয়ে গেছে। মন খারাপ হয়ে এলো, তবুও সেদিকে পাত্তা না দিয়ে হাতের লিপস্টিকটা ঠোঁটে দিয়ে তারপর মোসাওয়াদের পিঠে চুমুতে চুমুতে ভরিয়ে ফেলল সাবরিহা। এতে লাল লিপস্টিকের দাগগুলো স্পষ্ট হয়ে এলো মোসাওয়াদের পিঠে। মোসাওয়াদ সাবরিহার এমন অত্যাচারে হুট করে আর চুপ থাকতে না পেরে মেয়েটার হাত টেনে নিজের বিছানায় ফেলে দিয়ে নিজের দুহাত দুপাশে দিয়ে বেষ্টনীর মতো করে সাবরিহার মুখ পর্যবেক্ষণ করে। তারপর বলল, কি হচ্ছে? জ্বালাচ্ছেন কেন?
সাবরিহা মুখে কিছু বলল না, তাই মোসাওয়াত কপাল কুঞ্চিত করে বলল, পেটে কি করছিলেন? আর আগে ঠোঁটে লাল লিপস্টিক কেন? এটা দেখে যদি আমি আরেকবার দাবি করি তখন নিতে পারবেন? মুহূর্তেই চোখ মুখ লজ্জায় রক্তাভ হয়ে এলো সাবরিহার। নড়ে চড়ে বলল, ছি, অশুভ লোক, ছাড়ুন আমায়। হুম, এত সময় আপনি জ্বালিয়েছেন, তাতে কিছু না। নাও ইটস মাই টার্ন, সি আঞ্চল। ছাড়ুন কায়ান, আই ক্যান্ট বেয়ার দিস নাও, আই ক্যান্ট টেক ইট এনিমোর। উস্কানোর আগে ভাবা উচিত ছিল সাবরিহা। নাও পে অ্যাটেনশন টু মি। আই উইল মেক শিওর দ্যাট ইউ উইল নেভার প্রভোক মি লাইক। সাথে সাথে সাবরিহা ছটফটিয়ে ওঠে। মোসাওয়াদের মুখে হাত চেপে ধরে বলল, আল্লাহর ওয়াস্তে চুপ করুন নির্লজ্জ পুরুষ, সারাক্ষণ শুধু। কথা সম্পূর্ণ করার পূর্বেই ধৈর্য হারালো মোসাওয়াত। না প্লিজ। সাবরিহাকে আর কিছু বলার সুযোগ দিল না মোসাওয়াত। সাবরিহা, ও সাবরিহা। ঘুম জড়ানো গলায় জবাব দিল সাবরিহা। মোসাওয়াত তাকিয়ে আছে। সাবরিহার কোনো নড়চড় পরিলক্ষিত না হওয়ায় চাদর ধরতেই সাবরিহা নড়ে চড়ে চাদর টেনে নিজেকে আবারও আবৃত করে নিয়ে নিজের মুখ ঢেকে ঘুমানোর চেষ্টা করে। তা দেখে প্রসন্ন হাসলো মোসাওয়াত। তারপর ধীরে আবারও ডাকে, ও সাবরিহা, উঠুন, সার নিতে হবে তো। সারাদিনে তো কিছুই খাননি, পর অসুস্থ হয়ে যাবেন। আবারও একইভাবে জবাব এলো। হতাশ শ্বাস ফেলল মোসাওয়াত। তারপর ধীরে ধীরে সাবরিহাকে কোলে তুলে নিল। তার মুহূর্তেই টের পেয়ে বিস্ফোরিত চোখে তাকায় সাবরিহা। তারপর হতবাক গলায় বলে, এ কি করছেন, নামান আমায়। মোসাওয়াত ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, হাঁটতে পারবেন আপনি? সে অবস্থা আছেন? লজ্জায় মুখ রক্তাভ হলো মেয়েটার। মোসাওয়াত আর কিছু বলল না। ধীরে সাবরিহাকে এনে বাথটবে রেখে পানি ছেড়ে দিয়ে নিজেও বিপরীত পাশ থেকে সাবরিহার পাশে এলো। সাবরিহার ঘুম এখনও কাটেনি। মোসাওয়াত সাবরিহার গালে হাত রাখল। সাবরিহাও নিজের আদুরে ছানার মতো নিজের গালটা আরেকটু মোসাওয়াতের হাতের আঁতলে রাখে, চোখ বন্ধ করে নেয়। মোসাওয়াত দেখলো, তারপর হেসে ধীরে সাবরিহাকে কাছে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে সাবরিহার পিঠ থেকে মোসাওয়াতের ফোরশালি প্রশস্ত বক্ষে। সাবরিয়া হেলান দিয়ে কিছু একটা বলছিল। মোসাওয়াত সেদিকে পাত্তা না দিয়ে কাঁধের কাছে নাক ঘষে। সাবরিহা বিড়বিড় করে বলল, প্লিজ নো মোর লেফটেন্যান্ট। মোসাওয়াত শুধালো, তবে তেমন কোনো প্রতিক্রিয়া না দিয়ে কাঁধে গভীর চুমু খায়। সে জানে সাবরিহা এখন স্টেবল না। এখন তাকে বিরক্ত করে লাভ নেই, তাই কানের কাছে ফিসফিস করে বলল, That's male. It's not just perfume. It's a promise. Like male, like you, who are made for me. সাবরিহা পিলপিলে চোখে তাকালো। মোসাওয়াত তার কথার সাথে নজর সাবরিহার দিকে রেখেছিল। সাবরিহা ঘাড় ঘুরিয়ে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই সাবরিহাকে পুরোপুরি নিজের সাথে জাপটে ধরে নিজের পুরো শরীরের ভার পানিতে ছেড়ে দিয়ে এক প্রকার বিশাল বড় বাথটবটায় ডুব দিল। সেখান থেকে মাথা তুলতেই সাবরিহা লম্বা শ্বাস টানল। হুট করে এমন করায় ভরকে গিয়েছিল মেয়েটা। মোসাওয়াত এখনও একই দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর বলল, এবার আমার একটু ফিরে যেতে ইচ্ছা করছে না মিসেস। সাবরিহা হেসে বলল, নিজেকে সামলান জনাব, এমন হলে মিশনে থাকবেন কি করে? মনে পড়লেই চলে আসবো। খিলখিল শব্দে হেসে ফেলে সাবরিহা। তারপর বলল, উদ্ভট কথা। মিশনে কোন দেশে যাবেন, কবে ফিরবেন, তাও ওখানে না গেলে জানবেন কি করে? আর যুদ্ধের মাঝপথে কে ছেড়ে আসে? জবাব করল না মোসাওয়াত। সাবরিহা কিছু সময় তাকিয়ে থেকে পরপর হাসি দিতেই মোসাওয়াত গভীর চোখে মেয়েটার মুখ পর্যবেক্ষণ করে। অনেকটা সময়ই হয়েছে পানিতে আছে, তাই মুখের কিছু জিনিস পরিবর্তন লক্ষণীয়। তাই মোসাওয়াত কপাল কুঁচকায় আর গালে হাত স্লাইড করতে করতে গম্ভীর কণ্ঠে বলল, আপনার অ্যালার্জি? নিজেকে যতটা সম্ভব হচ্ছিল লুকিয়েছে সাবরিহা। তবে অ্যালার্জি যেন সাবরিহার খুব সহ্য হচ্ছিল না। মোসাওয়াত আর কিছু বলল না। হাত বাড়িয়ে গরম উষ্ণ পানির ট্যাপটা ছেড়ে দিতেই পানিটা উষ্ণ হয়ে উঠল। পানি সহনশীল উষ্ণ অনুভব হতেই পানির ট্যাপ বন্ধ করে সাবরিহাকে টেনে বাথটব থেকে উঠে আসে। সাবরিহা অবাক চোখে তাকাতেই মোসাওয়াত গম্ভীর কণ্ঠে বলল, অনলি 10 মিনিটস মিসেস কায়েন, দ্রুত শাওর নিয়ে উঠে আসবেন। কথাটা বলে নিজেই ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়ায়। আকর্ষণীয় পেশিবহুল ফুলে ফেপে থাকা শরীরে
বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তা দেখে সাবরিহা ঢোক গেল। কে বলেছে একটা মানুষকে এতটা আকর্ষণীয় হতে হবে? কে বলেছে একটা মানুষকে দেখলে পুরো দুনিয়া থমকাতে হবে? কিন্তু সাবরিহা থমকায়। এই যে এখন থমকেছে। আর ভাবতে পারল না সাবরিহা। তার সারা শরীর ভর ছেড়ে দিয়ে অনেকটা সময় ডুব দিয়ে রইল। তারপর ধীরে সেখান থেকে উঠে বডি ওয়াশ নিয়ে তার শরীরে দিতেই সারা শরীরে জ্বলন অনুভব হলো। শ্বাস ভারী হলো সাবরিহার। সে জানে এই জ্বলনই কিসের। তবুও ঠোঁটে ঠোঁট চেপে ধীরে ধীরে বডি ওয়াশ মেখে পাশ থেকে কল ছেড়ে দিতেই আবারও পানির বদল ঘটল। সাবরিহা অনেকটা সময় আশপাশ খেয়াল না করেই পানিতে ছিল। কি মনে করে পাশে বইতেই মোসাওয়াদের দেখা মিলল। ধক করে উঠল মেয়েটা। মোসাওয়াদ বুকের কাছে হাত ভাঁজ করে সাবরিহার দিকে গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ভীষণ শান্ত তার মুখ, তবে অর্ধ উন্মুক্ত একটা সফেদ টাওয়াল পেঁচানো মোসাওয়াদকে আকর্ষণীয় লাগছে। ঢোক গেল সাবরিহা। হাতের বাইসেন্স, গলার ও বুকের কাছে রব, গলার উঁচু অ্যাডাম অ্যাপেল, কপালের রক ফুলে ফেপে আছে। সাথে সাবরিহার চোখ আটকালো মোসাওয়াদের কাঁধের দিকে। নিজেকে দমাতে ওখানে পরপর বেশ কয়েকটা কামড় পড়েছিল। জায়গাটা এখন যাচ্ছে তাই হয়ে আছে। লজ্জায় চোখ সরিয়ে নিল সাবরিহা। তা দেখে মোসাওয়াদ ধীরে বলল, আপনি উঠবেন নাকি আমি উঠাবো? উঠছি। সাবরিহার কথা শুনে মোসাওয়াদ নিজের হাত এগিয়ে দিয়ে বলল, গিভ মি ইয়োর হ্যান্ড। সাবরিহা তাকালো মোসাওয়াদের দিকে। তারপর ধীরে নিজের হাত মোসাওয়াদের হাতের মাঝে নিয়ে জিজ্ঞেস করল, টাওয়াল? সাবরিহার দিকে চোখ বোলায় মোসাওয়াদ। তারপর অন্যদিকে থাকা সফেদ টাওয়ালটা সাবরিহার দিকে এগিয়ে দিতেই সাবরিহা তা নিজের হাতে তুলে নেয়। তারপর বাথটব থেকে নেমে বলল, আপনি একটু বাইরে যান, আমি একটু পর ডাকছি। কপাল কুঁচকায় মোসাওয়াদ। তারপর গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কেন? চেঞ্জ করব? হুম হুম কিছু না, দাঁড়ান। ফ্রেশ হয়ে টাওয়াল পেঁচিয়ে আয়নায় তাকাতেই মোসাওয়াদ সাবরিহার পিছনে এসে দাঁড়ায়। তারপর লম্বা তার ভেজা চুলগুলো দেখল। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটার ঠান্ডার সমস্যা, তাই আর কিছু না ভেবে ওয়াশরুমের বড় আয়নায় সাথে অ্যাটাচড গ্লাসের বড় কাভার্ড টাইপ ড্রয়ারের থেকে একটা হেয়ার ড্রায়ার বের করল। ততক্ষণে সাবরিয়া হাতে লোশন ঘষছিল। মোসাওয়াদ কোনো কথা না বলেই তার চুল শুকানোর জন্য চিরুনি ও হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দর মতো আশ্রয় দিচ্ছে। সাবরিহার কেন যেন মোসাওয়াদের এমন কেয়ারিং দিকগুলো ভালো লাগছে। সাথে মনে মনে একটু মন খারাপও হচ্ছে মোসাওয়াদ চলে যাবে এটা ভেবে। তাই কিছু না বলে তৃষ্ণিত রমণীর ন্যায় সে মোসাওয়াদকে দেখছে। মোসাওয়াদ নিজের কাজ শেষ করে বলল, ডান ম্যাডাম। সাথে সাথেই ভাবনা ভঙ্গুর হয় সাবরিহার। চোখে হাসলো মেয়েটা। মোসাওয়াদ দেখলো, তারপর সব গুছিয়ে রেখে সাবরিহাকে আবারও কোলে তুলে নিল। সাবরিহা এবার প্রতিক্রিয়া করেনি। মোসাওয়াদ খুব যত্নে সাবরিহাকে বিছানায় বসিয়ে দিয়ে কাবার্ড থেকে একটা লাল টকটকে শাড়ি বের করে আনে। তারপর এগিয়ে এসে সাবরিহার দিকে শাড়িটা এগিয়ে দিতেই সাবরিহা মিষ্টি করে হেসে বলল, শুনুন না। বলুন ম্যাডাম, আপনার কি উপকার করতে পারে? কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলে সাবরিহা। তারপর বলে, আমার লাগেজে নেল পলিশ আছে, নেল পেইন্ট করে দেবেন? অবাক হয়ে যায় মোসাওয়াদ। সাথে অবিশ্বাস্য গলায় শুধায়, আমি? হ্যাঁ, আপনি। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা বসুন। মোসাওয়াদ লাগেজ থেকে বড় একটা কসমেটিক্সের ব্যাগ বের করে কয়েকটা নেইল পলিশ পায়। সাবরিহা দেখে বলল, পুরোটাই নিয়ে আসুন। মোসাওয়াদ আর তেমন কিছু বলেনি। উল্টো নিয়ে এসে সাবরিহার পাশে বসতেই সাবরিহা নিজের হাতে তুলে দেয়। মোসাওয়াদ অনেকটা সময় আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে থেকে একটা অ্যাশ রঙের নেইল পলিশ তুলে নিয়ে তা কাপা হাতে আঙ্গুলের নখে ছোঁয়ায়। সাবরিহা অনেক উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। মোসাওয়াদ ভীষণ ধৈর্য নিয়ে নেল পলিশ দিয়ে দিতেই সাবরিহা বিশ্বজয়ের হাসি দিয়ে আলতোভাবে এগিয়ে এসে মোসাওয়াদের ঠোঁটে চুমু খায়। তারপর সরে এসে নিজের আঙ্গুলে ফু দিয়ে শুকাতে চায়। মোসাওয়াদ নিজের বইয়ের বাচ্চামি দেখে হেসে ফেলে। তারপর উঠে এসে কাবার থেকে একটা সাদা শার্ট বের করে পরে নেয়।
সাবরিহা অবাক চোখে মুসাওয়াদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রেডি হচ্ছেন? হ্যাঁ, একটু পরেই হয়তো গাড়ি আসবে ক্যান্টনমেন্ট থেকে। আপনি গাড়ি নেবেন না? হুম। মিশনে গেলে আমরা বেশিরভাগ সময় দেশে থাকি না, তাই শুধু শুধু গাড়ি নিয়ে কি করব? ও আচ্ছা। মাথা নাড়ালো সাবরিহা। ততক্ষণে তার রেডি হওয়া শেষ হয়ে গেছে। মুসাওয়াদ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে সাবরিহার দিকে তাকিয়ে বলল। শুকায়নি? সাবরিহা নিজের হাতের দিকে তাকালো। নেইল পলিশ শুকিয়ে গেছে, তবুও মিথ্যা বলে দেরি করাতে ইচ্ছে হলো সাবরিহার, তাই বলল। উম মুসাওয়াদ ঘুরে তাকালো, তারপর বলল, এখনো আমার দেরি হচ্ছে তরঙ্গ। শ্যাল আই হেল্প ইউ উইথ দ্য শাড়ি? না না, আমি পারবো। ভরকানো গলায় জবাব দিতেই চোখ ছোট ছোট করে তাকালো মুসাওয়াদ। সাবরিহা যে মিথ্যা বলছিল তা সে আগেই বুঝেছিল, তাই আর কিছু না বলে শুধু বলল, তাহলে ফাস্ট করুন, সকাল থেকে কিছুই খাননি, সেই খেয়াল আছে? আপনিও তো কিছু খাননি। আমার ব্যাপারটা আলাদা সাবরিহা। জবাব দিল না সাবরিহা। হাত খোপা করে শাড়ি তুলে নিয়ে বলল, আপনি একটু ওইদিকে তাকান। সাবরিহা, আচ্ছা আচ্ছা, একটুই তো। ওকে। বিরক্ত শ্বাস ফেলে ঘুরে তাকায় মুসাওয়াদ। সাবরিহা একটা শ্বাস ফেলে শাড়ি পরায় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর বলল, শেষ। আমিও। কথাটা বলেই মুসাওয়াদ নিজের ভ্রু চুলকে আলতো হাসল। সাবরিহা কথার অর্থ না বুঝে তাকাতেই তার চোখ যায় আয়নায়। আয়নায় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে, সাথে সামনে মুসাওয়াদকে। তাহলে মুসাওয়াদ সাবরিহাকে এতটা সময় আয়নায় সম্পূর্ণ দেখেছে। লজ্জায় এবার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে সাবরিহার। মুসাওয়াদ ঘুরে তাকিয়ে সাবরিহার মুখ দেখে ব্যঙ্গ করে বলল, আপনাকে দেখে আমি আসলে শেষ। এখন যদি বলি আর। কথাটা সম্পূর্ণ করতে পারেনি মুসাওয়াদ। সাবরিয়া হাত দিয়ে কান চেপে ধরে উঁচু গলায় বলল, আল্লাহর ওয়াস্তে একটু চুপ করুন, নির্লজ্জ লোক। আপনি এমন করে মিশন থেকে যেয়ে থাকবেন কি করে তখন? তার জন্য যেতে ইচ্ছে করছে না লিটল ওয়েভ। কথাটা বলেই এগিয়ে এসে সাবরিহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল মুসাওয়াদ। সাবরিহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তা দেখে মুসাওয়াদ মৃদুভাবে হেসে কপালে গভীর চুমু খায়। তারপর ধীরে কানের কাছে ফিসফিস করে বলল, মজা করেছে ম্যাডাম। আমার দিক না ভেবে আপনার দিককে এখন ভাবতে হবে, আপনি নিতে পারবেন কিনা। সাবরিহার শ্যামলা মুখটায় লালচে আভা এসে ধরা দিল। লজ্জায় চোখ খিচে বন্ধ করে ফেলল। তা দেখে মুসাওয়াদ শব্দ করে হেসে ফেলে। সাবরিহা কাঁপা কাঁপা গলায় বলে, আপনার মুখে কিচ্ছু আটকায় না তাই না? মুখে যা আসে তাই বলে দেন। আজকে তো বলছে আমার কবে না কবে বলি। এখন চলুন, আমার দেরি হচ্ছে। কথাটা বলেই সাবরিহা ছেড়ে দেয়। সাবরিহা কি একটা মনে করে মুসাওয়াদের হাত টেনে ধরে। মুসাওয়াদ অবাক চোখে তাকায়। সাবরিহা একটু কুণ্ঠাবোধ করে আশেপাশে তাকায়। তারপর এগিয়ে এসে পা উঁচিয়ে মুসাওয়াদের সমান 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 হতে চায়, তবে খুব একটা হতে পারল কই। সাবরিহা লম্বা করে শ্বাস ফেলে মুসাওয়াদের গালে হাত রেখে টেনে তার কপালে গভীর চুমু খায়। মুসাওয়াদ মেয়েটার ছটফট দেখল। আসলেই এবার তার যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, কোনোভাবে না গেলে হয় না? মুসাওয়াদের ভেতরের সত্তা চেঁচিয়ে বলে উঠল, তুমি একজন সামরিক বাহিনীর অফিসার মুসাওয়াদ। অ্যাটলিস্ট তোমার সাথে আমার বাচ্চা মেয়ে চায় না। সাবরিহা পাগলামি করছে, তাই তুমি পাগলামি করবে? দীর্ঘশ্বাস ফেলে মুসাওয়াদ। সাবরিহার চোখ টলমল করছে, তবুও নিজেকে সামলে নিয়ে আবদার শুরু করল। একটা চুমু। মুসাওয়াদের দম আটকে এলো, ফাঁকা ঢোক গিলল। তারপর সাবরিহাকে জড়িয়ে নিয়ে এক গভীর আলসে সাবরিহার ওষ্ঠ নিজের ওষ্ঠে ডুবায়। সময় গড়ায়। সাবরিহা প্রতিবারের মতো আর ছটফট করছে না। মুসাওয়াদ খানিক বিচলিত হয়, তবে বোঝে সাবরিহা নিজের দমাকে চাইছে, তাই ধীরে মুক্ত করে দেয় সাবরিহাকে। তারপর বলে, সাবধানে থাকবেন ম্যাডাম। আপনার কাছে আমার গোটা আপনাকে আমানত রেখে গেলাম। ফিরে এসে ঠিক এমন একটা তরঙ্গই আমি ফেরত চাইব। মুখে হাসি ফুটে সাবরিহার। তারপর হাত বাড়িয়ে মুসাওয়াদের শার্ট ঠিক করে দিতে দিতে বলল, আগে মিশন থেকে কিভাবে ফিরতেন জানি না, তবে এবার আমার জন্য নিজেকে সাবধানে রাখবেন। ঠিক মতো আমার হয়ে ফিরে আসবেন। অপেক্ষা করব আমি। মুসাওয়াদ প্রশস্ত হাসল। তারপর বলল,
আপনার অপেক্ষায় সমিষ্ট স্বাদে অনন্য হোক ম্যাডাম। পরের বার কিন্তু আমরা 2 জন থেকে 3 জন হব, বলে রাখলাম। মোসাওয়াদে চোখ টিপে টিপ্পনি কেটে বলল। 4 জন হতে সমস্যা কোথায় ম্যাডাম? মোসাওয়াদকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে সাবরিহা। তারপর দরজার দিকে যেতে যেতে বলল। যত সব অসভ্য কথা। মোসাওয়াদ শব্দ করে হেসে ফেলে বলল। আপনি বলেছেন তাতে কিছু না, আর আমি বললে অসভ্য? এ তো রীতিমতো পুরুষের অধিকার হরণ হচ্ছে। সাবরিহা খিলখিল করে হেসে ফেলে বলল। হুম, স্বামীর অধিকার হরণ। তবে রে দুষ্টু। কথাটা বলে মোসাওয়াদ সাবরিহাকে ধরতে চাইল, কিন্তু সাবরিহাকে ধরার আগেই ও দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মোসাওয়াদও নিজের চুলে হাত ঢুকিয়ে প্রশ্রয়ে ও সাবরিহার বাচ্চামি দেখে হেসে ফেলল। মেয়েটা একদম বাচ্চা। আমিনা বেগম এবার যেন সাবরিহা আর মোসাওয়াদকে স্পেস দিয়েছে। একবারও এখন পর্যন্ত রুম থেকে বের হয়নি। তাই মোসাওয়াদ ভাবলো মা হয়তো রাগ করেছে, তাই মায়ের রুমে নক করতেই আমিনা বেগম ভেতর থেকে জবাব দেন। ভেতরে আয়। ধীরে রুমের মধ্যে প্রবেশ করে মোসাওয়াদ। তার পিছনের দরজার কাছে দাঁড়িয়ে আছে সাবরিহা। মোসাওয়াদ এগিয়ে এসে মেঝেতে মায়ের পায়ের কাছে বসে পড়ে। আমিনা বেগম দেখলেন, তবে কিছু বলেননি। মোসাওয়াদ চলে যাবার সময় এমন বসে আর আমিনা বেগম মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয়। এবারও তা পরিবর্তন হয়নি। আমিনা বেগম দোয়া পড়ে দিলেন। মোসাওয়াদ মায়ের হাত ধরে বলল। আম্মা, তুমি কি আমার উপর রাগ করছো? থমকায় আমিনা বেগম, সাবরিহার দিকে তাকায়। মেয়েটা কেমন ছলছলে চোখে তাকিয়ে আছে, তাই মৃদু হাসার চেষ্টা করে বলল। তেমন কিছু না বাবা, মিশনে সফল হ। মন দিয়ে কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে আয়। মোসাওয়াদ হাসল, তারপর মায়ের হাতে চুমুক খেয়ে করমর্দন করে উঠে আসে। কল আসে তৎক্ষণাৎ। ক্যান্টনমেন্ট থেকে গাড়ি এসেছে, তাই মায়ের থেকে বিদায় নিয়ে মোসাওয়াদ বেরিয়ে যায়। সাবরিহা দাঁড়িয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না তার কি করা উচিত। আমিনা বেগম মেয়েটা জড়তা দেখে বললেন। কায়ানের সাথে যা, এগিয়ে দিয়ে আয়। আবার কবে আসে আমার ছেলেটা? কথাটা বলতেই সাবরিহাও অপেক্ষা না করে মোসাওয়াদের পিছনে ছুটল। মোসাওয়াদ কেবল লিফটের সামনে দাঁড়িয়েছে, এমন সময় সাবরিহা এসে দাঁড়াতেই মোসাওয়াদ ওকে দেখে হাসে। সাবরিহাও হাসল। লিফট চলে এসেছে। মোসাওয়াদ লিফটে উঠতেই সাবরিহাও পিলপিল করে ভেতরে ঢুকতেই লিফটের দরজা বন্ধ হয়। লিফট বন্ধ হতেই মোসাওয়াদ হুট করেই আবারও সাবরিহাকে টেনে জাপটে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর খুবই উগ্রভাবে ঠোঁটে কিস করে। সাবরিহা ঘাবড়ে মোসাওয়াদের শার্ট খামচে ধরে। লিফট যতক্ষণে নিচে নেমে আসার শব্দ হয়। মোসাওয়াদ আবারও লিফটের বোতাম চেপে বন্ধ করে। নিজের আবেগ নিয়ন্ত্রণে এনে তারপর সাবরিহাকে সেরে শার্ট ঠিক করে লিফট থেকে বেরিয়ে যায়। সাবরিহার সব কিছু যেন মাথার ওপর থেকে যাচ্ছে। এ লোক একদিনে যে অত্যাচার শুরু করেছে, এত বছর বিয়ে না করে ছিল কি করে? ছি, কি সব ভাবছি আমি। এ লোক বিয়ে করে নিলে জীবনেও এ লোক আমার হতো না। ভালোই হয়েছে বিয়ে করেনি। গাড়িতে লাগেজ ওঠানো হয়েছে। মোসাওয়াদও গাড়িতে উঠবে বলে গাড়ির দরজা খুলে এক পা বাড়িয়ে থেমে গিয়ে পিছন ফিরে তাকায়। সাবরিয়া হেসে হাত নাড়িয়ে বিদায় দেয়। তবে মোসাওয়াদ গাড়ির দরজা বন্ধ করে বড় বড় কদম ফেলে এগিয়ে এসে আবারও সাবরিয়ার ঠোঁটে চুমু খেয়ে বলল। সাবধানে থাকবেন, আমি দ্রুত ফিরে আসবো। এই কথাটায় যেন সব এলোমেলো করে তুলল সাবরিহাকে। তবুও নিজেকে দমিয়ে নিয়ে সম্মতির সূচক মাথা নেড়ে বলল। আপনার মিসেস আপনার অপেক্ষায় থাকবে, লেফটেন্যান্ট কমান্ডার মোসাওয়াদ কায়ান। চলে যায় মোসাওয়াদ। সাবরিহা অনেকটা সময় তাকিয়ে থাকে, ঠিক যতটা সময় ওই সরকারি সামরিক বাহিনীর গাড়িটা দেখা যায়। গাড়িটা আড়াল হতেই কেঁদে ওঠে সাবরিহা। হাঁটু ভেঙে বসে পড়ে মেয়েটা। এতটা অসহায় কখনো লাগেনি। এর থেকে লোকটা দূরেই থাকতো, এতটা কষ্ট লাগতো না। তবে এইবার এত কাছে থেকে চলে যাওয়ায় দেখে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে সাবরিহার। চোখ মুছল মেয়েটা। মোসাওয়াদ বলছে। অযথা চোখের পানি ফেলতে নেই, আপনি দেখাতে নেই। মানুষ উল্টো দুর্বল ভেবে আঘাত করে। সাবরিহা লেফটেন্যান্ট কমান্ডার মোসাওয়াদ কায়ানের বউ। তাকে শান্ত থাকতে হবে। এসব আবেগ শুধু মোসাওয়াদকেই দেখাবে, আর কাউকে নয়, কাউকেই না। ধীরে উঠে বসে শাড়ি ঠিক করে অ্যাপার্টমেন্টের লিফটে উঠে। ধীরে লিফট থামে 8ম তলায়। সাবরিহা বাসায় ঢুকতেই আমিনা বেগম বললেন।
সাবরিহা একটু ঘুমা, না হয় রেস্ট নে, কালকে আমরা তোদের বাসায় যাব। সাবরিহা দ্বিরুক্তি করেনি, মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আম্মু। শোনো মেয়ে, এসব নিয়ে মন খারাপ করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। আমার কেন যেন মনে হচ্ছে কায়ান দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। সাবরিহা জবাব দিল না, মাথা নাড়িয়ে রুমে চলে গেল। ভালো লাগছে না কিছু, একটা লম্বা ঘুম দেবে সে, তারপর ঘুম থেকে উঠে সব কিছু করবে। এইভাবে রুমে যেয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। তবে ঘুম কি আর এত সহজে ধরা দেয়? চোখের সামনে শুধু মোছাওয়াত ধরা দিচ্ছে, তার সাথে কাটানো মধুর সময় ধরা দিচ্ছে। তার পাগলামি, তার কেয়ারিং ও লাভিং দিকগুলো চোখে ভাসছে। দু চোখ বন্ধ করে সাবরিহা, চোখের কোণ বেয়ে গড়িয়ে যায় এক সূক্ষ্ম তরল রেখা। সময় বহমান, মুসাওয়াত চলে যাবার প্রায় 3 মাস পার হয়ে গেছে। সাবরিহা বা আমিনা বেগমের সাথে যোগাযোগ বলতে মুসাওয়াত ক্যাম্পে পৌঁছেছে এতটুকুই কথা হয়েছে, তারপর আর তার সাথে কথা হয়নি। সাবরিহা কল দেয়, তবে প্রতিবারই নম্বর বন্ধ বলছে। আমিনা বেগমের মাঝে মাঝে অনুতাপ হয় এই ভেবে নিজের হাতে মেয়েটাকে ছেলেটার জীবনে জড়িয়েছে, অথচ ছেলে বিয়ের পরের দিনই চলে গেল। তারই বা কী করার? সামরিক বাহিনীর অনেক বড় কর্মকর্তা সে, হুটহাট ছুটি ক্যান্সেল হয়ে ডাক পড়বে, এ আর এমন কি? দীর্ঘশ্বাস ফেললো আমিনা বেগম। কিছুদিন যাবৎ সাবরিহার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, ভার্সিটিও যাচ্ছে না ঠিকমতো, চুপচাপই থাকে একা একা। আগের মতো তেমন উচ্ছ্বসিত তাকে খুব কম দেখা যায়। ড্রয়িং রুমে টেবিল গুছিয়ে সাবরিহার রুমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। নিজের রুমের দিকে পা বাড়াতেই বাসার কলিং বেল বেজে উঠল। আমিনা বেগম থমকে দাঁড়িয়ে ড্রয়িং রুমের দেয়াল ঘড়ি দেখলেন, রাত 11:30টার বেশি সময়। এখন কে আসবে? তবুও কি একটা মনে করে এগিয়ে দরজা খুলতেই মোসাওয়াতকে দেখে ভরকে যায় আমিনা বেগম। সাথে হতবাক মুখ নিয়েই জিজ্ঞেস করলেন, তুই তুই তো মিশনে গেছিলি বাবা। মায়ের হতবাক মুখ দেখে আলতো হেসে এগিয়ে এসে এক পাশে থেকে মাকে জড়িয়ে ধরে মোসাওয়াত, তারপর হাস্যোজ্জ্বল গলায় বলল, হুম, ভালো আছো আম্মু? হতভম্ব ভাব যেন এখনো আমিনা বেগমের মুখ থেকে কাটেনি। তিনি এখনো অবাক চোখে তাকিয়ে আছেন। মোসাওয়াত হাসি মুখে মায়ের মাথায় চুমু খেয়ে বলল, চলে এসছি আম্মু, এত অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু তুই তো মিশনে। কথাটা সম্পূর্ণ করার আগেই মোসাওয়াত বলল, যে মিশনটা যাবার কথা ছিল সেটা যাইনি আমি, অন্যটা গিয়েছিলাম। আমিনা বেগম অবাক গলায় শুধালো, তাহলে এতদিন যোগাযোগ করিসনি কেন? একটা জলদস্যুর মিশনে ছিলাম, বাজেভাবে ফেসে গেছিলাম আম্মা। তাই উপর মহল থেকে আমাদের টিম সিকিউর করে সিক্রেট রাখতে বলা হয়, তাই আমরা নেটওয়ার্কের বাইরে ছিলাম। তাই বলে আমাদের জানাবিও না? মোসাওয়াত হেসে ফেলে, তারপর মায়ের বোকা মুখটা দেখে বলল, বলে দিলে কি আর এমন সারপ্রাইজ হতো? তা ঠিক। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। মোসাওয়াত হাসলো, তারপর মাকে ছেড়ে দিয়ে বলল, প্রয়োজন পড়বে না আম্মা, আমি খেয়ে এসছি। শীতল চোখে তাকালেন আমিনা বেগম। তাতেই ঘাবড়ে গেল মোসাওয়াত। হেসে ঘাড় চুলকে বলল, এভাবে তাকাবেন আম্মা, আসার পথে খেয়ে এসছি, রাতে নয় আবারও খেয়ে নিব, এখন রবে যাই। ছেলের লাজুক চোরা ভাব দেখে হেসে ফেললেন আমিনা বেগম, তারপর বললেন, আচ্ছা যা, সাবরিয়াকে সময় দে, ঘুমিয়ে গেছে হয়তো। হুম। মাথা নাড়িয়ে রুমের দিকে পা বাড়ালো মোসাওয়াত। আমিনা বেগমের মুখে আনন্দের ঝলক ফুটে উঠল। যাক, অবশেষে আমার ছেলেটা বাসায় ফিরল। আল্লাহ, কতদিনের জন্য থাকে কে জানে। এর মধ্যেই একটা ট্যুর প্ল্যান করে দিতে হবে, একটু একান্ত সময় কাটা করা দুইজন। এসব ভেবেই বাসার মেইন দরজা বন্ধ করে নিজের রুমের দিকে চলে যায় আমিনা বেগম। বেডরুমের দরজা খুলে ধীর ভঙ্গিতে পা ফেলে এগিয়ে আসে। রুমের ভেতরটা শীতল হয়ে আছে, তবে কোনো আলো জ্বালানো নেই। নিজের শরীরে জড়ানো কালো জ্যাকেটটা খুলে আন্দাজ করে ডিভানের দিকে ছুঁড়ে ফেলে ধীরে বিছানায় এসে বসলো মোসাওয়াত। সে আন্দাজ করতে পারছে সাবরিহা কোন দিকে আছে, তাই আলতো হাত বাড়াতেই ওনার একাংশ হাতে লাগে। মোসাওয়াত হাসলো, তারপর ধীরে পকেট থেকে ফোন বের করে। ফোন অন করে আবসা আলোতে সাবরিহাকে দেখে। এগিয়ে এসে কবলে চুমু খেয়ে নিজেও সাবরিহার ছোট্ট তনুতে নিজের ভর ছেড়ে শুয়ে পড়ল। সাবরিহা প্রথমে কিছু টের না পেলেও নিজের ওপর ভারী কিছুর অস্তিত্ব টের পেতেই চোখ মুখ কুচকায় সাবরিহা।
সাথে সাথে নড়ে চড়ে চোখ মেলে তাকায়। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই মস্তিষ্ক সজাগ হতেই তড়াক করে তাকায় সাবরিহা। তবে চেঁচিয়ে ওঠার আগেই মোসাদ সাবরিহার মুখ চেপে ধরে বলে, রিল্যাক্স সাবরিহা, আমি কায়াম, কিছু হয়নি। টেক ব্রেথ, প্লিজ, চেঁচাবেন না। সাবরিহা ঢোক গিলে বোঝার চেষ্টা চালালো। মোসাদের অস্তিত্ব টের পেতেই বুক ভারী হলো। মুখ থেকে শব্দ করে টেনে কায়ানের হাত সরিয়ে ভরকানো গলায় সাবরিহা বলল, আপনি আপনি কখন আসছেন? ডাকেননি কেন আমায়? আর চোরের মতো ওভাবে মুখ চেপে ধরেছেন কেন আপনি? আপনি চেঁচালে আম্মা অন্য কিছু মনে করতো। বোকা সাবরিহা কপাল কুঁচকিয়ে বলল, কি মনে করতো? কিছু না। সাবরিহা বেড টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে আবারও মোসাদের দিকে তাকালো। কেমন মুখটা শুকিয়ে আছে লোকটার, তবুও সন্দিহান গলায় ফের প্রশ্ন করল, কি হলো বলছেন না কেন? মোসাওয়াদ এগিয়ে এলো। কোনো কথা ছড়াই আগে সাবরিহার ঠোঁটজোড়া দখল করে নিল নিজের। ক্ষণিকের মধ্যে সাবরিহা যেন তৃষিত মাটিতে পানির মতো দেখা গেল। মোসাওয়াদ ধীরে ধীরে ঠোঁটজোড়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, আম্মু ভাববে তার ভদ্র ছেলে এসে তার বাচ্চা বউকে রোমান্টিক অত্যাচার শুরু করেছে। মানে? কথা সম্পূর্ণ করার আগে সাবরিহা বিস্ফোরণের মতো চোখ করে তাকায়। তারপর উচ্চ গলায় বলল, ছি, আপনি আমার ছাড়ুন। বাইরে থেকে এসেছেন, ফ্রেশ হবেন আগে, তারপর কথা। আপাতত মুড নেই, আপনাকে চাই এখন, তারপর ফ্রেশ হব। না, যান এখান থেকে। এক ভ্রু উঁচিয়ে মোসাওয়াদ বলল, আর ইউ শিওর আমাকে চাই না? না। ভেবে বলছেন তো? হ্যাঁ। ওকে। কথাটা এক প্রকার টানা সুরে বলে বিছানা থেকে উঠে যায় মোসাওয়াদ। তারপর রুমের বড় আলো জ্বালিয়ে সারা রুম আলোকিত করে নিজের জিনিসপত্র কাবার্ডে তুলে রেখে দেয়। প্রয়োজনীয় সামগ্রী বেড কাভার ড্রয়ারে রেখে আবারও ওয়ার্ড কাভার থেকে নিজের টাওয়াল তুলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। সাবরিহা শুধু বোকা চোখে তাকিয়ে আছে। মোসাওয়াদ ওয়াশরুমে যাবার সময় তীক্ষ্ণ নজরে একবার সাবরিহাকে দেখে, চোখ ফিরিয়ে নিয়ে ওয়াশরুমের ভেতরে যায়। সাবরিহা এতটা সময় মোসাওয়াদের নির্লিপ্ততা দেখছিল। সাবরিহা নিজেও জানে না একটু বাদে তার সাথে ঠিক কী হতে পারে। সাবরিহা ওয়াশরুমের দিকে তাকিয়ে থেকে উঠে এসে কাবার থেকে নিজের একটা নেভি ব্লু ও খয়েরি রঙের মিশেলে শাড়ি নামিয়ে নিয়ে শরীরে জড়িয়ে নেয়। অথচ মোসাওয়াদে বের হবার নামও নিচ্ছে না। সাবরিহা ভেবেছিল মোসাওয়াদ আগের মতো নিজের থেকেই বার কয়েক বলবে, অথচ সাবরিহা না করতে কিভাবে পছন্দ পুরুষের মতো চলে গেল। মনটা খারাপ হয়ে এলো সাবরিহার। এই অভিমান নিয়েই আবারও বিছানায় শুয়ে পড়ে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দ হয়। সাবরিহা ঘাড় ঘুরিয়ে চোরা চোখে তাকাতেই যেন দম আটকে এলো গলায়। মোসাওয়াদ শুধু একটা সাদা টাওয়াল পেঁচিয়ে বেরিয়েছে। সাথে সাথে প্রথম দিনের কথা মনে পড়ল। সাবরিহা নিজেকে সামলে ঢোক গেল, তবে খুব একটা উপকার হলো না। মোসাওয়াদ তেসরা চোখে দেখে চোখ সরিয়ে নিয়ে আবারও সামনে দাঁড়িয়ে চুলের পানি মুছতে থাকে। সাবরিহা শাড়ি পরেছে দেখে বিড়বিড় করে বলে, প্রভোগ করো নতুন কাজে শিখেছে ইডিয়েট, ইমপ্রেসিভ। তবুও একটুও বুঝতে দিল না মোসাওয়াদ। নিজের মতো সে চুল মুছতে ব্যস্ত। সাবরিহা মোসাওয়াদকে চেক আউট করতে ব্যস্ত। ওই সময় মোসাওয়াদকে ক্লান্ত লাগলেও এখন যেন আকর্ষণীয় লাগছে ভীষণ। বিশেষ করে হাতটা এমনভাবে টানছে সাবরিহাকে। মোসাওয়াদ চুলে ব্রাশ করে রেখে চুলে হাত ঢুকিয়ে ঠিকঠাক করতে করতে আবারও কাভার থেকে একটা সাদা শার্ট বের করে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। সাবরিহা নিজেও জানে না মোসাওয়াদ কী চাইছে, তবে মোসাওয়াদের এমন নির্লিপ্ততা যেন সাবরিহাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মোসাওয়াদ বের হয়ে সরাসরি বারান্দায় চলে গেল। সাবরিহা এবার মনে হলো এর থেকে ঘুমানো সহজ, তাই আবারও বিছানায় নিজের শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল। তবে চোখের সামনে মোসাওয়াদের অবয়ব ঘুরছে, মন টিকছে না একটুও। চোখ মেলে তাকিয়ে সারা রুমে চোখ বোলায়, তারপর উঠে রুমের লাইটটা বন্ধ করে ধীর পায়ে হেঁটে বারান্দায় এসে দাঁড়ায়। সাবরিহা এসে দাঁড়াতেই মোসাওয়াদ টের পেয়েছে, তবে প্রতিক্রিয়াবিহীন এমনিতেই আকাশের দিকে তাকিয়ে আছে। সাবরিহা এগিয়ে এসে জিজ্ঞেস করে, সমস্যা কি আপনার? আমায় ইগনোর কেন করছেন? মোসাওয়াদ কথা বলল না, একই ভঙ্গিতে ভাবলেশীন দাঁড়িয়ে রইল। তাই সাবরিহা বিরক্ত হয়ে মোসাওয়াদকে টেনে নিয়ে
নিজের দিকে ঘুরিয়ে আবারও জানতে চাইল। কি হয়েছে? কথা কেন বলছেন না? মুসাওয়াদ সাবরিহাকে এক মুহূর্তের জন্য দেখলো, তারপর আবারও চোখ সরিয়ে নিল। সাবরিহা এতে একটু দুঃখ পেল, তাই নিজেই এগিয়ে এসে মুসাওয়াদকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে আহত গলায় বলল, প্লিজ চুপ করে থাকবে না, বলুন কি হয়েছে? কিছু না, ছাড়ুন। সাবরিহা হতাশ হলো, তবে ছাড়ল না, উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। সরি, আর করবো না। মুসাওয়াদ এবারও প্রতিক্রিয়াহীন, তাই নিজেই মুসাওয়াদের হাতটা টেনে নিজের ওপর রেখে আবারও বলল, আমি বললাম তো সরি, আপনি যা চাইবেন তাই হবে, প্লিজ। মুসাওয়াদের শীতল চোখে তাকিয়ে দেখে হাতের বাঁধন টানল। সাবরিহা যেন স্বস্তি পেল। মুসাওয়াদ সাবরিহাকে দেখলো, তারপর আলতো হাতে সাবরিহার থুতনি টেনে নিজের দিকে তাক করে এগিয়ে আসে। সাবরিহা ভেবে নিল মুসাওয়াদ মেনে নিয়েছে, তাই চোখ বন্ধ করে ফেলে। সাবরিহাকে উস্কে মুসাওয়াদ থেমে যায়, সাথে সাবরিহার মুখটা দেখতে থাকে। সাবরিহাও কোনো কিছুর সাড়া না পেয়ে ধীরে চোখ খুলে তাকায়। সাবরিহার চোখের ভাষা এমন যেন সে ভীষণ অধৈর্য। সাবরিহা নিজেই এগোতে চাইল, তবে মুসাওয়াদ নিজেই সরে সাবরিহার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, ইউ ওয়ান্ট? হুম। মাথা নাড়িয়ে ঠোঁটের কোণে বাঁকা হেসে মুসাওয়াদ বলল, Then tell me, how much you want it? বোকা হয়ে যায় সাবরিহা, সাথে অধৈর্য হয়ে মুসাওয়াদের শার্টের গলার কাজটা খামচে ধরে বলল, মুসাওয়াদ, Kneel and ask. প্লিজ মুসাওয়াদ, আমি আর পারছি না। মুখে বিশ্বজয়ী হাসি ফুটল মুসাওয়াদের। সাবরিহাকে নিজের সাথে মিশিয়ে নিল মুসাওয়াদ, তারপর আরও নেশালো গলায় সাবরিহার গ্রীপাদেশে নাক ঘষতে ঘষতে বলল, Say it again. Louder this time, babe. I want to hear your voice in my ear. Low and hungry. Telling me what you want to do to me. ঢোক গিলে মাথা নাড়ল সাবরিহা, তারপর বারবার বলতে শুরু করলো, প্লিজ প্লিজ, আই ওয়ান্ট টু ফিল ইউর হাঙ্গার ফর মি। এক মুহূর্ত অপেক্ষা করল না মুসাওয়াদ। সাবরিহাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে সাবরিহার নরম ঠোঁট জোড়া নিজের পুরো ঠোঁটের দখলে নিয়ে রুমের দিকে যেতে শুরু করলো মুসাওয়াদ। সাবরিহা আজ যেন নিজের মাঝে নেই। সাবরিহাকে বিছানায় রেখে এলোমেলো হাতে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে। কাবার্টে হাত দিতেই সাবরিহা মুসাওয়াদের হাত ধরে। মুসাওয়াদ অবাক চোখে তাকালো। সাবরিহা ফিসফিস করে কিছু একটা বলে। মুসাওয়াদের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় সাবরিহা। মুসাওয়াদের বুঝতে সময় লাগে না সাবরিহা এখন কি চাইছে। এই সময় নষ্ট না করে মুসাওয়াদ মিশিয়ে নেয় সাবরিহাকে নিজের সাথে একদম। মাঝে কেটে গিয়েছে দিন সাতেক। বাসার পরিবেশ যেন রমরমা হয়ে আছে। আজকে বাসায় সাবরিহার মা সুমি বেগম ও ছোট্ট বোন সুবাইতা বেড়াতে এসেছে। পরিবেশ এখন উৎসব মুখর। মুসাওয়াদকে কিছু রান্না সামগ্রী আনতে সুপার শপে পাঠিয়েছেন আমেনা বেগম। আর রান্নাঘরে সুমি বেগম আর আমেনা বেগম রান্না বান্না করছিল। আর গল্প করতে করতে মাছ রান্না করবে বলে তা নামিয়ে রাখতেই সাবরিহা শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে এসে বলল, আমি মাছটা ধুয়ে দিই। আমিনা বেগম সরল দৃষ্টি ফেলে সাবরিহার দিকে তাকান, তারপর নরম গলায় বললেন, পারবি তুই? আচ্ছা কর। সুমি বেগম মেয়ের এই দিকে দেখে খুব খুশি হলেন, তবে মুখে কিছু না বলে মন ভরে দোয়া করে দিল। সাবরিহাও খুশি মনে মাছ ধরতেই পেট মোচড় দিয়ে উঠল। সাথে কেমন একটা আষ্টে গন্ধে দৌড়ে ড্রয়িং রুমের বেসিনে মুখ ভরে বমি করে দিল। সুমি বেগম হুট করে এমন দেখে দৌড়ে মেয়েকে ধরে সামলায়। আমেনা বেগমও এসে সাবরিহাকে দেখে ধরে সোফায় নিয়ে গিয়ে বসালো। তারপর রান্নাঘরের গ্যাসের চুলা বন্ধ করে এসে ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি এনে সাবরিহাকে দিল। সাবরিহা বড় বড় শ্বাস ফেলে পানিটা নিয়ে ঢকঢক করে খেল। আমিনা বেগম কিছু বলার আগেই সুমি বেগম জহুরি চোখে মেয়ের আগা গোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন, সাবরিয়া, তুই পিরিয়ড মিস করেছিস? চমকে উঠল সাবরিহা। মুহূর্তেই যেন সব চোখের সামনে ভেসে উঠল। সায়েন্স থেকে ইন্টার কমপ্লিট করে এখন সরকারি মেডিকেল কলেজের স্টুডেন্ট সাবরিহা। তাহলে এত বড় বোকামি করলো কিভাবে সে? আমিনা বেগমও চমকালেন। সাবরিহা মৃদু স্বরে লজ্জা ভেঙে বলল, প্রথম দিনই মিস করেছিলাম। সাবরিহার শ্যামলা মুখটার রং পরিবর্তন হলো। সম্মতি সূচক মাথা নাড়িয়ে মাথা নিচু করে ফেলল। আমিনা বেগম ধাপ করে সোফায় বসে পড়লেন। সুমি বেগমও এতটা লাগাম ছাড়া ভাবেনি মুসাওয়াদকে।
সাবরিয়া নাই অবুজ, বয়সের দিক থেকে অপরিপক্ক, তাই বলে মুসাদ ও এই কেস করবে? সুমি বেগম এগিয়ে এসে আরেকটু ছোট্ট গলায় সাবরিহাকে বললেন, বিল নিসনি তুই? মনে ছিল না আম্মু, তাই বুঝতে পারিনি আমি। মিনমিন স্বরে উত্তর দিতেই আমিনা বেগম অতি দ্রুত অধৈর্য গলায় বললেন, কায়ান জানে প্রেগনেন্সি টেস্ট করেছিস? না। এক কথায় উত্তর দিল সাবরিহা। আমিনা বেগম রাগান্বিত হয়ে উঠে গেলেন সোফা থেকে। তারপর সুমি বেগমকে বললেন, আপা, আপনি ওকে রুমে নিয়ে যান। কায়ান এলে ওর সাথে আমি কথা বলবো। সুবাইতা কি এখনো ঘুমাচ্ছে? সুমি বেগম মাথা নাড়িয়ে সাবরিহাকে টেনে তুলে বললেন, হ্যাঁ আপা, আপনার রুমেই ঘুমাচ্ছে, মেয়েটা ওঠেনি এখনো। আচ্ছা, তাহলে ওকে ওর রুমে নিয়ে যান আপা। সাবরিহা মনে হচ্ছে লজ্জায় মাটিতে মিশে যেতে, তবুও মায়ের হাত ধরে রুমে এসে বিছানায় উঠে বসে। সুমি বেগম কথা বলছে না। সাবরিহা অপরাধী মুখে চুপ করে বসে আছে। তার একটু কনসার্ন হওয়া উচিত ছিল। মোসাওয়াত তো চলে গিয়েছে, আর সে মোসাওয়াদের শোকে এসব ভুলে গিয়ে ফেলেছে। কি একটা লজ্জাজনক ব্যাপার। মাত্রই রান্নাঘরে এসেছিল আমেনা বেগম, আর তখনই বাসার কলিং বেলটা বেজে উঠল। আমেনা বেগম ভাবলেন মোসাওয়াদ এসেছে, তাই ভীষণ রাগান্বিত মুখে এসে দরজা খুলে অপরিচিত কয়েকজন লোককে দেখে একটু ভরকালো, তবুও মুখে হাসি ফুটিয়ে বললেন, আপনারা কারা? ঠিক চিনলাম না তো আপনাদের। সামনের মধ্যবয়স্ক এক লোক হাসল, তারপর বলল, আমায় চিনবেন না আপা, আপনার ছেলের সাথে আমার কিছু হিসাব নিকাশ ছিল, কিন্তু শুনলাম সে বিয়ে করেছে, তাই ভাবলাম ভাতিজিকে দেখেই যাই। আমেনা বেগম ঠিক বুঝলেন না, তাই অবাক ও সরল গলায় বলে, কায়ান তো বাসায় নেই, আপনারা না হয় পরে আসুন। কথাটা বলেই দরজা লাগানোর আগেই আরেকজন দরজা ধরে ফেলল। তারপর মধ্যবয়স্ক লোকটা বললেন, তা কি করে হয়, বৌমাকে দেখবো না? এটা কোনো কথা বললেন আপা? এদের বাড়াবাড়ি দেখে আমেনা বেগম একটু ঘাবড়ালেন, তবুও নিজেকে শান্ত রেখে কিছু বলার আগেই সাবরিহার রুম থেকে সুমি বেগম বেরিয়ে এসে বললেন, কায়ান এসেছে আপা। কথা সম্পূর্ণ করার আগেই এক সাইলেন্সার লাগানো শব্দহীন বুলেট এসে লাগলো সুমি বেগমের মাথায়। আমেনা বেগম নিজের চোখে বিশ্বাস করতে পারল না যেন। ঠিক কী হলো ওনার চোখের সামনে। মুহূর্তেই ধপ করে মেঝেতে পড়ে গেলেন সুমি বেগম। সাদা টাইলসের মেঝে তাজা রক্তে রঞ্জিত হয়ে এলো। আমেনা বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। মনে হলো ওনার অক্ষিকোটর থেকে নিজের চোখ বেরিয়ে আসবে। মধ্যবয়স্ক লোকটা নিজের সাথের লোকটাকে ধমকি দিয়ে বললেন, দিলি তো সব নষ্ট করে, কথাও বলতে দিস না তুই। তারপর আমেনা বেগমের দিকে তাকিয়ে ফের বললেন, তো আপা যা বলছিলাম। আমেনা বেগম হতবাক ও ভীত গলায় প্রশ্ন করলেন, কারা আপনারা? আহ আপা, এত অধৈর্য হবেন না, আপনাদের পুরো পরিবারকে জাহান্নামে পাঠাতে এসেছি, একটু ধৈর্য ধরুন। আমেনা বেগম চকিতে রুমের দিকে দৌড় দিতে চাইল, তবে তার আগেই আবারও একটা শব্দহীন বুলেট এসে লাগলো ওনার কোমরে। ধপাস করে পড়ে গেলেন আমেনা বেগম। লোকটা হেঁটে এগিয়ে এসে পা ভাঁজ করে বসে তারপর আমেনা বেগমের মুখের দিকে তাকায়। আমেনা বেগমের চোখ থেকে ততক্ষণে জল গড়িয়ে পড়ছে। তা দেখে মুখ থেকে চুক চুক করে আফসোসের শব্দ করলো লোকটা। তারপর দাপট দেখিয়ে বললেন, আমাকে চেনেননি? আমি অত্র চট্টগ্রাম কালোবাজারি ব্যবসা করি। আমার নাম মিজান মোল্লা। কিসের ব্যবসা তো নিশ্চয়ই বলা লাগবে না, আপনাদের শিক্ষিত পরিবার তো। তারপর হেসে মিজান আবারও বললেন, আপনার ছেলে আমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়েছে। এত বড় লস আমার 14 পুরুষও খায় নাই, তাহলে আপনার ছেলেকে ছেড়ে দেই কি করে? কিন্তু আপনার ছেলে এখন বাসায় নাই, তাও আমি জানি, তাই তো এলাম তাকে কষ্টের বদলে কষ্ট দিতে। উপরে ভালো থাকবেন আপা, বাকি সবাইকেও আপনার সাথে পাঠানোর ব্যবস্থা করছি। কথাটা বলেই পরপর দুটো বুলেট এসে লাগে আমেনা বেগমের হৃৎপিণ্ড বরাবর। আমেনা বেগম কেশে উঠে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সাবরিহা নিজের দরজার সামনে থেকে এমন দৃশ্য দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠল। আম্মা! সাথে সাথে সবাই সাবরিহার দিকে তাকালো। সাবরিহাও নিজের বিপদ ঠাওর করতে পেরে দরজা বন্ধ করে নেবে, তার আগেই এক তীক্ষ্ণ বুলেট এসে লাগলো সাবরিহার তলপেটের দিকে। সাবরিহা দরজা ধরে থাকায় নিজেকে সামলাতে পারলেও তীব্র কাশি এসে মুখ থেকে রক্ত ছিটকে পড়ল সাদা ফকফকে পরিষ্কার মেঝেতে। সাবরিহা অবাক চোখে নিজের পেটের দিকে তাকালো। গলগল করে সেখান থেকে তাজা রক্ত বেরিয়ে পড়ছে।
সাবরিহা কাঁপা কাঁপা হাতে নিজের পেটের দিকটা চেপে ধরে রক্ত বন্ধ করতে চাইল। এটা লেফটেন্যান্ট কমান্ডার মুসওয়াদ কায়ানের হকের রক্তপিণ্ড হয়তো, অথচ সে জানলই না কথাটা, জানল না বাবা হওয়ার আনন্দ, ভাগ করতে পারল না সবার সাথে। তার আগেই সব শেষ, সব শেষ। সাবরিহা লম্বা শ্বাস টানল। হাত দিয়ে রক্ত থামানোর প্রচেষ্টায় সাবরিহা ব্যর্থ। তরল লহু কি আর এত সহজে বন্ধ হয়? হাত থেকেই উপচে পড়ছে উষ্ণ লহুর নহর। চোখ মুখ শক্ত হয়ে আসছে সাবরিহার, সাথে দম বন্ধ হয়ে আসছে। চোখ তুলে সামনে তাকিয়ে কিছু বলার আগেই দরজা থেকে আরেকটা সুন্দর দেখতে মেয়ে ঢুকলো। সাবরিহার চোখ আশার আলোয় চকচকে দেখালো। কাঁপা কাঁপা গলায় বলল, সিলিন আপা, বাঁচা আমায়। সাবরিহার চাচাতো বোন। সিলিন তেমন একটা প্রতিক্রিয়া না করে এগিয়ে এসে সাবরিহার সামনে দাঁড়িয়ে তাকে তীক্ষ্ণ নজরে পরখ করে। তারপর হুট করে একটা শক্ত থাপ্পড় দিয়ে বসে বলল, তোকে বাঁচানো ইজ মাই ফুট। থাপ্পড়ের বেগ সামলাতে না পেরে সাবরিহা মেঝেতে পড়ে গেল। সিলিনও হাঁটু ভাঁজ করে সাবরিহার দিকে তাকায়। তারপর মুখ তুলে সাবরিহার রুম দেখে উঠে এসে একটা ভারী ফুলদানি নিয়ে আবারও সাবরিহার সামনে বসে। সাবরিহার মাথায় যেন সব পরিষ্কার হয়ে এলো। এত বড় বিশ্বাসঘাতকতা! সিলিন তো তার বোন, চাচাতো বোন হলেও কি বোন নয়? কাঁপা কাঁপা গলায় বলল, আমি তোর বোন সিলিন আপা। সিলিন তাচ্ছিল্য করে হাসল, তারপর বলল, আগে ছিলি, এখন নাই। চমকায় সাবরিহা। তা দেখে সিলিন আবারও হেসে বলল, তোর আগে আমি মুসাওয়াতকে দেখেছিলাম, আর সব কিছুর মতো তুই জিতে গিয়ে ওকে সব কিছুর মতো কেড়ে নিলি আমার থেকে। সাবরিহার যেন বিশ্বাস হচ্ছে না। ওই সিলিন তো তাকে কিছুই বলেনি, তাহলে এখন এত নিকৃষ্টদের মতো আচরণ করছে কেন? সাবরিহার যেন বিশ্বাস হচ্ছে না। তবুও কোনো মতে দম টেনে বলল, এইখানে আমার দোষ কি করে সিলিন আপা? সিলিন দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে সাবরিহার চুল খামছে ধরল। সাবরিহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সিলিন দেখল, মায়া হলো না, তবে এক মুহূর্তের জন্য কিভাবে আগলে রেখে সাবরিহাকে সিলিন দেখে রেখেছে তা মনে পড়ল। ধীরে মনে পড়ল, সাবরিহা যখন মুসাওয়াদকে দেখছে তখন সিলিন এইচএসসি পরীক্ষার্থী। সে সেদিন বারান্দায় দাঁড়িয়েছিল, তার পিছনে সাবরিহা হেসে দাঁড়িয়েছিল। সেদিন সাবরিহার এসএসসি পরীক্ষার জন্য শেষ ক্লাস ছিল। তাহলে তো সেই আগে মুসাওয়াদকে দেখেছে, কিন্তু শেষে কি না পেল সাবরিহা। সেলিন এতদিন দেশে ছিল না, সাবরিহার বিয়ের ব্যাপারে কেউ জানায়ও নি। এসেই এসব শুনে যেন প্রতিহিংসায় হিংস্র জানোয়ারে পরিণত হয়েছিল সেলিন। মুহূর্তেই নিজের চোয়াল শক্ত করে দতে দত পিষে সাবরিহার মাথা ধরে পাশের দেয়ালে পর 2 বার ঠুকে দিয়ে আঘাত করল। সাবরিহার যেন দুনিয়া দুলে উঠল। সিলিন চিবিয়ে চিবিয়ে বলল, আফসোস তুই আমার বোন না হতি, তাহলে হয়তো হয়তো তোকে আমার নিজের হাতে মারতে হতো না, আর মুসাওয়াতও আমার হতো। সাবরিহার মাথা থেতলে সেখান থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ল। চোখের সামনে অন্ধকার নামছে সাবরিহার। সেলিন নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে আগে থেকে এনে রাখা ফুলদানিটাও সাবরিহার মাথায় আঘাতপ্রাপ্ত। একই স্থানে আঘাত করতেই তা ভেঙে গেল। সাথে সাবরিহার চোখেও নেমে এলো নিকশ কালো অনামিশা। সেলিন সাবরিহাকে দেখে তাকে ছেড়ে দিল। মেঝেতে মাথাটা শব্দ করে পড়ে গেল। সারা মেঝে 3 জনের রক্তে ভেসে যাচ্ছে। সেলিন উঠে দাঁড়ালো, তারপর মিজানের দিকে তাকিয়ে বলল, আমাদের যা ডিল হয়েছিল তা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গেলাম। মিজান সাহেব হেসে বললেন, আরেকটা বিচ্ছু আছে, সেটা কোথায়? সেলিন চোখ ছোট করে জিজ্ঞেস করে, কার কথা বলছেন? তোমার চাচির লগে যে ঢুকলো, সুবাইতা? মনে হয়। সেলিন শীতল চোখে তাকিয়ে বলল, ওকেও মেরে দেন, না হলে বড় হয়ে মা আর বোনের মতো কালছাপ হবে। আর এই এতিম পালবে কি? পেলে পুষে বড় করব, আর যেই থালে খাবে ওই থালে ফুটো করবে। এর থেকে না থাকাই ভালো। কথাটা বলতেই সাথের একজন লোক এগিয়ে এসে সাবরিহার রুম দেখল। খালি রুম দেখে আমেনা বেগমের রুমে চেক করল। তারপরই সুবাইতাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে হৃৎপিণ্ড বরাবর গুলি করে বেরিয়ে এলো। তারপর বলল, বস, কাম শেষ। সেলিন সবাইকে পরখ করে বলল, বাসার সব জানালা দরজা বন্ধ করে সব কারেন্টের সুইচ অন করে দেন,
ফ্যান লাইট জ্বালিয়ে দিন, ফ্রিজ খুলে দিন, মাইক্রোওভেনও অন করে হিট বাড়িয়ে দিন, রুমগুলোর হিটার ও এসি অন করে দিয়ে রান্নাঘরের গ্যাসের চুলা অন করে দিন, আর সিলিন্ডারও লিক করে দিন। মিজান সাহেব সিলিনকে দেখে বললেন। এত কেন? কি করতে চাইছো? সিলিন হাসি মুখে বলল, তেমন কিছু না। লেফটেন্যান্ট কমান্ডার মুসায়েদ কায়েনের পরিবার অগ্নিকাণ্ড দুর্ঘটনায় মারা গেছে, এমন একটা হেডলাইন দেখতে চাইছি যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। সিলিনের যা হবে না তা কারোর হবে না, সিলিন হতে দেবে না, কখনোই না। মিজান সাহেবের মুখে বিশ্বজয়ী শয়তানি হাসি ফুটল। তারপর দুজনের দিকে তাকাতেই তারা চলে গেল। সব কাজ করে এসে সবাই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর নিজেদের মতো কথা বলতে বলতে স্বাভাবিকভাবে লিফটে ওঠে, যেন এত সময় কিছুই হয়নি। লিফট নিচে নামতেই সবাই আলাদা হয়ে বিভিন্ন দিকে চলে যায়। সিলিন যায় পার্কিং লটের দিকে। সাথে সাথেই মোসাওয়াদও সিলিনকে পাশ কাটিয়ে লিফটের দিকে চলে গেল। মোসাওয়াদ সিলিনকে খেয়াল করেনি। সিলিন মোসাওয়াদকে দেখে থমকে ফিরে তাকায়। তারপর হেসে আবারও শীষ বাজাতে বাজাতে নিজের চকচকে মার্সিডিজ গাড়িতে উঠে বসে। মোসাওয়াদ বিল্ডিংয়ের ভেতরে ঢুকতেই মুখে হাসি ফুটিয়ে গাড়ি স্টার্ট দেয় সিলিন। তারপর বিড়বিড় করে বলল, নতুন জীবনের জন্য শুভ কামনা রইল মিস্টার কায়েন। লিফট থেকে বেরিয়ে বাসার দরজার কলিং বেল বাজায় মোসাওয়াদ। তবে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা নবে হাত রাখতেই তা আলতোভাবে খুলে যায়। শুকনো ঢোক গিলল মোসাওয়াদ। মনের মধ্যে কি একটা উচ্চাটন করে উঠল। ধীরে ধাক্কা দিতেই দরজা খুলতেই পায়ের কাছে রক্তের ঢল দেখে থমকে সামনে তাকায়। দম আটকে এলো মোসাওয়াদের, শরীর ভেঙে এলো। তবুও টেনে এগিয়ে এসে মায়ের পাশে হাঁটু গেড়ে বসে ডেকে উঠল, আম্মা, হে আম্মা, কি হয়েছে? কথা বলছে না কেন? এসব কোনো সারা শব্দ ফেরত এলো না। মোসাওয়াদ ভয়ে ঢোক গেল। তারপর নিজের আঙ্গুল রেখে শ্বাস প্রশ্বাস দেখে। তবে সুমি বেগমের থেকে কোনো প্রতিক্রিয়া না দেখে আর বুঝতে বাকি নেই। পুরো শরীর ছেড়ে মেঝেতেই বসে পড়ল। চোখ পড়ে নিজের রুমের সামনে আমেনা বেগমের দিকে। নিজের শরীর টেনে উঠতেই নাকে কেমন এক উৎকণ্ঠ গন্ধ এলো, ঢোক গেল। তার আর বুঝতে বাকি নেই। দৌড়ে এসে আমেনা বেগমকে টেনে গলার রগ দেখে। না, কোনো রেসপন্স নেই। ঢোক গেলে নিজের রুমের দিকে তাকায়। দরজায় রক্ত দেখে শরীরে একটা শিরশিরি শীতল স্রোতের মতো কিছু মেরুদণ্ড বেয়ে নেমে গেল। নিজেকে শক্ত করে ঘরের দিকে পা বাড়িয়ে এসে সাবরিহাকে পড়ে থাকতে দেখে যেন সবটা ভেঙে এলো। ধপ করে বসে পড়ল মোসাওয়াদ। তারপর হুট করেই চেঁচিয়ে চিৎকার করে উঠল, ও সাবরিহা, আপনি কি আমার সাথে কথা বলবেন না? আম্মা। থেমে যেয়ে আবারও সাবরিহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এতটা সময় সব গুমট হয়ে থাকলেও এবার গলা ছেড়ে চিৎকার করে কান্না করতে করতে বিলাপ করে মোসাওয়াদ। এই সাবরিহা, এই তাকান, এই রক্ত কিসের? কি ছিল বাসায়? কথা বলুন প্লিজ। আম্মা কথা বলছেন না? আপনি কথা বলবেন না? বলুন আমায়। কথা বলে কাঁদতে কাঁদতে পাগলের মতো চুমু খায় মোসাওয়াদ। নিজেকে পাগল লাগছে মোসাওয়াদের। শেষে যখন গলায় হাত রাখে মস্তিষ্ক টনক নড়ে মোসাওয়াদের। দ্রুত নিজেকে থামিয়ে সাবরিয়ার হাতের পালস চেক করে। ঢোক গিলে আবারও গলায় দেখে নাকে হাত রেখে আবারও নিজেকে অবিশ্বাস করে সাবরিহার হৃৎপিণ্ডের ওপর হাত রাখে। মস্তিষ্কে টনক নড়ে। সাবরিহার শ্বাস চলছে। তাকে দ্রুত হসপিটালে নিতে হবে। উঠে দাঁড়িয়ে কি একটা ভেবে রুমের দিকে তাকায়। মস্তিষ্কের স্নায়ুকোষে ভাবনা এলো ছোট্ট সুবাইতার কথা। নিজের রুমে নেই তাহলে। দৌড়ে মায়ের রুমে এলো, সেখানেও রক্তের ঢল বইছে। তার বুঝতে বাকি নেই, বিড়বিড় করে অশ্রাব্য গালি দিল কিছু। তারপর এগিয়ে এসে সুবাইতাকে ধরল, কিন্তু তার শরীর একদম শীতল হয়ে আছে। তাই ঢোক গিলে উল্টো পায়ের রুমে থেকে বেরিয়ে দ্রুত সাবরিহাকে কোলে তুলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপে দেয়। সময় লাগেনি, মিনিট তিনেকের মাথায় নিচে এসে থামে। মোসাওয়াদ পেছনের দিকে থাকা নিজের পুরনো গাড়িতে সাবরিহাকে তুলে নেয়। তারপর নিজেও সেই কালো গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। পিছনের গেট থেকে বেরিয়ে যায়। মোসাওয়াদ যখন সোসাইটির মেইন গেট পার হয় ঠিক তখনই অগ্নিসংযোগে বিস্ফোরিত হয় C21তম বিল্ডিংয়ের 8 তলার ইউনিট বি। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে সেই অ্যাপার্টমেন্ট।
মোসাওয়াত গাড়ি ড্রাইভ করতে করতে আয়নায় তা দেখে, চোখ মুছে ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইছে, পারছেই না। চোখের জলে ঝাপসা দেখছে। কে যেন বলেছিল পুরুষ কাঁদে না। এই যে মোসাওয়াত এত বড় শক্তপোক্ত পুরুষ হয়েও এখন পাগলের মতো কাঁদছে। গাড়ি ড্রাইভ করে নিজের পরিচিত 1 নম্বর ঘেটে কাউকে কল দিল। বিপরীত থেকে কল রিসিভ হয়। মোসাওয়াত তড়িঘড়ি করে বলে, ডক্টর সাইফান, আমার কাছে ইমার্জেন্সি চিকিৎসা লাগতো। সাইফান বিপরীত থেকে শ্বাস ফেলে বলল, টেন্স লাগছে আপনাকে, কিন্তু দুঃখিত, আমি হসপিটালে ও এরিয়াতে নেই লেফটেন্যান্ট। তবে ডক্টর নুজহাত রেদিতা হসপিটালে আছে। আমি তাকে আপনার কথা বলে দিচ্ছি, যা লাগে তাকে বললেই হয়ে যাবে। মোসাওয়াত নিজেকে শান্ত রেখে বলল। সিকিউর তো? সাইফান ধীর গলায় আশ্বস্ত করে বলল, 100% শিওর। কিন্তু আপনার কি কিছু হয়েছে? গলাটা কেমন যেন লাগছে। মোসাওয়াত দীর্ঘ শ্বাস ফেলে সাবরিহাকে দেখে আবারও ফোনে বলল, সিরিয়াস কিছু, দেখা হলে বলবো। আপাতত সিকিউর দিন। ডান, আপনি যান, আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি। কলটা বিচ্ছিন্ন হতেই মেসেজ আসার বিপ বিপ টোন হয়। ঠিকানা দেখে গাড়ির স্পিড 80 বা 160-এ উঠে আসে। 10 মিনিটের মধ্যেই তারা হসপিটালের সামনে যায়। সেখানে আগে থেকেই যেন সব ব্যবস্থা করা ছিল। নুজহাত ওয়ার্ড বয়দের বলতেই স্ট্রেচারে সাবরিহাকে তুলে নেয়। তারপর ডিরেক্ট অপারেশন থিয়েটার। নুজহাত চোরা চোখে একবার মোসাওয়াতকে দেখে নিজেও অপারেশন থিয়েটারের ভেতর চলে যায়। এর আগে এত অসহায় মোসাওয়াতের কখনোই মনে হয়নি। আজকে কি হয়েছে মোসাওয়াতের মাথায় আসছে না। তবে তার দেখা সকালের সে হাসি খুশি পরিবার আর নেই। মেডিকেলের ওয়েটিং চেয়ারে মাথা নিচু করে বসে রইল মোসাওয়াত। সাথে কানে এলো টিভিতে নিউজ প্রেজেন্ট করা ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ, বাংলাদেশ নেভি অফিসারের চট্টগ্রাম ক্যাম্পের নৌবাহিনীর কর্মরত সেনা সদস্য লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত কায়ানসহ তার পুরো পরিবার অগ্নিকাণ্ডে নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চমকে টিভির দিকে তাকিয়ে আছে মোসাওয়াত। টিভিতে বারবার অগ্নিদগ্ধ তাদের অ্যাপার্টমেন্ট সহ তার ছবি ও তার মায়ের ছবি ভেসে উঠছে। অনেকেই জানে না মোসাওয়াত বিবাহিত কিনা, তাই সেভাবে কারো ছবি দেখানো হচ্ছে না। মোসাওয়াদের আর বুঝতে বাকি নেই ঠিক কি হয়েছে। হতাশ শ্বাস ফেলে উঠে ওয়াশরুমে যেয়ে মুখে পানি দেয়। এখন যেমনই খবর আসুক তাকে শক্ত থাকতে হবে। যে কাজটা করেছে সে খুব সূক্ষ্মভাবে সবকিছুর উপর নজর রেখে করেছে। মুখে পানি দিতে দিতে সব হিসাব কষে। দ্রুত পকেট থেকে ফোন বের করে নিজের ফোনের সিম কার্ড ভেঙে ডাস্টবিনে ফেলে দিল মোসাওয়াত। তারপর বুক ভরে শ্বাস টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় টিস্যু দিয়ে মুখ পেঁচিয়ে কাউন্টার থেকে মাস্ক নিয়ে মুখে পড়ে আবারও নিজের সিটে মাথা ঝুঁকিয়ে বসে থাকে। সময় কতটা গড়ায় মোসাওয়াত জানে না, তবে তার জীবনের কঠিন সময়ের মতোই ধৈর্য ধরাটাও যেন তার কাছে ভীষণ কঠিন ঠেকল। তবুও একই ভঙ্গিতে বসে রইল, কানে বারবার নিজের মৃত্যুর কথা শুনছে। আর ততবার শরীরের শিরা উপশিরা ও উষ্ণ লৌহগুলো সলকে করে টকবক করে ফুটে উঠছে। দীর্ঘ 3 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে ডক্টর নুজহাত রেদিতা। নিজের সামনে কোনো নারী অবয়ব দাঁড়াতে দেখে মুখ তুলে তাকাতেই নুজহাতের মুখ ফুটে উঠল। নুজহাত মোসাওয়াতকে দেখল। সাইফান শুধু বলেছে এমার্জেন্সি কোনো পেশেন্ট আসবে, তবে এভাবে ঢোক গিলে প্রস্তুতি নিয়ে শক্ত গলায় নুজহাত বলল, মিস্টার। তবে কথা সম্পূর্ণ করার আগেই আবারও টিভির ব্রেকিং নিউজ শুনে নুজহাত অবাক চোখে টিভির দিকে তাকায়। একই হেডলাইন দিয়ে বারবার করে একই খবর প্রচার করা হচ্ছে, সাথে এতটুকুই যুক্ত হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। নুজহাত একবার মোসাওয়াদের দিকে তাকায়। মোসাওয়াদ একটা বারের জন্য ওপরে তাকাচ্ছে না। নুজহাতের খানিকটা খটকা লাগলো, কিছু একটা তো হয়েছে। তবুও মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে না ভাবনাটাই ভালো। তাই ভাবে মোসাওয়াদকে তার অপেক্ষাকৃত খবরটি জানিয়ে দেবে। তাই কেশে গলা পরিষ্কার করে বলল, মিস্টার কায়ান, উই আর সরি, আপনার ওয়াইফ। কথা সম্পূর্ণ শেষ না হতেই চকিতে মোসাওয়াদ উঠে দাঁড়িয়ে পাগলাটে গলায় জিজ্ঞেস করে, সাবরিহা ঠিক আছে তো ডক্টর? ঢোক গিলে নুজহাত বলল, রিল্যাক্স, শি ইজ অ্যালাইভ। কথাটা শুনে মোসাওয়াদ স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পরের কথায় যেন কলিজা ছেঁড়া
বেদনাদায়ক ছিল। নুসরাত শীতল গলায় ফের বলল, মিসেস কায়ান ওয়াজ 3 months প্রেগন্যান্ট, আই মিন 13 উইকস। আর দপ করে চেয়ারে বসে নিজের মাথার চুল খামচে ধরে মোসাদ হিসাব মিলালো। ইটস মিন ফার্স্ট বেবি। কই সাবরিহা তো আমায় কিছু বলেনি, নাকি সাবরিহা জানতোই না? দম বন্ধ হয়ে আসলো মোসাদের। কলিজা ছিঁড়ে মনে হচ্ছে পেটের সব পেঁচিয়ে তাকে কেউ গলা টিপে ধরল। চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো, অথচ সে মাথা নিচু হয়ে নীরব হয়ে বসে আছে। নুজহাতের কেন যেন খুব মায়া হলো। একদিকে খবরের এমন নিউজ, আরেকদিকে বাচ্চা হারানোর শোক। আরেকটা নিউজ কি করে নেবে সে? শুকনো ঢোক গিলে আবারও মোসাদকে উদ্দেশ্য করে বলল, মিস্টার কায়ান। মাথা তুলে অস্পষ্টভাবে জবাব করল। মোসাদের চোখ মুখের অবস্থা খুব একটা অস্বাভাবিক লাগছে না, তবে না লাগারই কথা। এতটা মর্মান্তিক শোক একসাথে সহ্য করা অথবা হজম করা যেন খুবই কঠিন ব্যাপার। তবুও নির্জীব গলায় বলল, Mrs. Kayan had a deep hit on her head and she went to a coma for unlucky time. We can't say exactly when her knowledge will return. আর কোনো দুঃসংবাদ বাদ আছে? একদিনে আর কত মর্মান্তিক শোক সহ্য করবে কায়ান? সে তো আর পারছে না, চিৎকার করে কান্না পাচ্ছে। ঢোক গেলে নিজেকে সামলে নিয়ে আবারও চেয়ারে বসে শরীর ছেড়ে দেয়। নুজহাত এখনও বোকার মতো তাকিয়ে আছে। এই প্রথম বোধহয় সে এমন মানুষ দেখছে। এর মধ্যে ওয়ার্ড থেকে এক মেয়ে এসে নুজহাতকে নিজের ফোন দিয়ে যায় আর বলে, সাইফান স্যার কল দিয়েছেন। নুজহাত মাথা নাড়িয়ে ফোন তুলে কানে ধরতেই বিপরীত থেকে সাইফান গম্ভীর গলায় বলল, আপডেট কি নুজহাত? আমি একটু পর জানাচ্ছি স্যার। আচ্ছা, আর খবর দেখেছো? এসব কি কায়ান তো? স্যার, হ্যাঁ, রহস্য তো আছে, তবে আশা রাখবো আপনি ওনাদের সাহায্য করবেন। কমান্ডারের নাম্বার বন্ধ বলছে, আপনি ওনাকে ফোনটা দিন। জি স্যার। কথাটা বলেই নিজের থেকে ফোনটা এগিয়ে নিয়ে এলো নুজহাত। তারপর বলল, ডক্টর সাইফান ইয়াজিদ আপনার সাথে কথা বলতে চায়। নির্জীব চোখে তাকিয়ে মোসাদ ফোনটা নিয়ে কানে ধরে হ্যালো বলতেই সাইফান গড়গড় করে বলল, টিভিতে কি সব সংবাদ দেখাচ্ছে? আপনি তো বেঁচে আছেন, তাহলে মৃত্যু? সারা বাংলাদেশের কাছে আমরা মরে গেছে। এই ব্যাপারে না হয় পরে বলবো। আপাতত আমার বউ এবং আমার একটা থাকার ব্যবস্থা করতে পারবেন? ইটস আর্জেন্ট। সাইফান কিছু একটা ভাবল, তারপর বলল, তা না হয় করা যাবে। ফোন কোথায় আপনার? নাম্বার বন্ধ কেন? সিম কার্ড ভেঙে ফেলেছেন, ট্র্যাক করার সম্ভাবনা 100%, তাই সব বন্ধ করা। যদি পাবলিক ফোনটা অনেক আগে বাসায় ফেলে এসেছিলাম, আপনাকে প্রাইভেট নম্বর থেকে কল দিয়েছিলাম, তবু রিস্ক নিতে চাইনি, তাই ভেঙে ফেলে দিয়েছে। সাইফান মৃদু হাসল, তারপর বলল, ব্যাপার না, আপনি একটু অপেক্ষা করুন। আমি নুজহাতের সাথে আলোচনা করে আপনাকে সব জানাচ্ছি। ওনাকে ফোনটা দিন। ফোন এগিয়ে দিল মোসাদ। নুজহাত ধীরে ফোন হাতে নিয়ে নিজের ক্যাবিনে যাওয়ার আগে মোসাদকে উদ্দেশ্য করে বলল, টেনশন করবেন না, ওনাকে 24 ঘন্টা পর্যবেক্ষণ করে কেবিনে হস্তান্তর করা হবে। তখন দেখা করতে পারবেন আপনার ওয়াইফের সাথে। মোসাদ জবাব না দিয়ে অপারেশন থিয়েটারের দিকে নির্জীব দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। তার সব কিছু এখন ওই একটা রুমে, বাকি সব থেমে গেছে, নিঃশেষ হয়ে গেছে। তার কিছুই আর অবশিষ্ট নেই। মাঝ থেকে কেটে গেছে 2টা বছর। সাবরিহার মাঝে কোনো পরিবর্তন হয়নি। সে সব শুনতে পারে, তবে তার শরীরে কোনো নড়চড় পরিলক্ষিত হয়নি। মাঝে মাঝে মোসাদ সাবরিহার পাশে বসে এটা সেটা নিয়ে কথা বলে, গল্প করে, মাথায় হাত বুলিয়ে দেয়। তখন সাবরিহার চোখের কোল ছুঁয়ে জল গড়িয়ে পড়ে। মোসাদ নির্বাক দেখে, তবে কি করবে সে? সাবরিহা সবই অনুভব করতে পারে, শুধু সে জাগতিকভাবে সুস্থ নয়। নুজহাত গাইনি ডক্টর বিধায় মোসাদের তেমন সমস্যা পোহাতে হয়নি। আর সাইফান নিজেও এসে মাঝে মাঝে সাবরিহার চেক আপ করে যায়। এই বাড়িটা সাইফান দিয়েছে, শহরের কোলাহল থেকে অপরিচিত জায়গা, যেখানে মোসাদ বা সাবরিহাকে কেউ চিনবে না। এটা খাগড়াছড়ি জেলার দীঘিনালতে অবস্থিত। দীঘিনাল বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনে এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় উপজেলা। দর্শনীয় স্থানের মধ্যে আছে তাকবাক হাকর, অর্থাৎ
বাদুর গুহা, তুষার ফ্রুটস ভ্যালি, তৈদুছড়া ঝর্ণা, তৈছমা ঝর্ণা, দিঘি নালা বনবিহার, চোখ ধাঁধানো সৌন্দর্যের প্রতীক যেন দীঘিনালা। ভোরের দিকে মুছওয়াতে সাবরিহার পাশেই একসাথে ঘুমিয়েছিল। হঠাৎ সাবরিহার ঘুম ভাঙল, ধীরে ধীরে চোখ মেলে তাকালো। তারপর আবারও ধপ করে চোখের ঝাপটা নামিয়ে আবারও 3 তীর পল্লব মেলে চাইল। সারা রুমে চোখ বুলিয়ে যেন ধীরে ধীরে শক্তি পাচ্ছে। এমন মনে হয় পায়ের পাতাও আঙ্গুল নাড়াতেই তা অনায়াসে নড়ল। সাবরিহার যেন বিশ্বাস হচ্ছে না। ধীরে হাতের আঙ্গুলগুলোও নাড়াল। তা নড়তেই বিস্মিত মুখে মোসাওয়াতকে ডাকল। মুসাওয়াত, এই যে শুনছেন? মোসাওয়াত নড়ে চড়ে বলল। হুম। কথাটা বলতেই মস্তিষ্ক টনক পড়ে। ধপ করে চোখ মেলে সাবরিহার দিকে তাকিয়ে অবাক ও বিস্ময় নিয়ে কথাই বন্ধ হয়ে এলো মোসাওয়াতের। তবুও এলোমেলো করে বলল, আপনি, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। মুহূর্তেই সাবরিহাকে শক্ত করে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে ফেলল মোসাওয়াত। সাবরিহাও চুপ করে সব হজম করে নেয়। সময় অনেকটা কাটে। মোসাওয়াত সাবরিহাকে জড়িয়ে ধরে সাইফন ও নুজহাতকে ফোনে সবটা জানাতেই ওরা জানায়। নিজেদের মধ্যে ভালো সময় কাটান আর ওনার দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখুন। জি ডক্টর, এবার আর কোনো ভুল হবে না। তারপর কল রেখে এতদিনের সব আলোচনা করতে ব্যস্ত হয় দুজন। মোসাওয়াত অবশ্য বোকা হয়েছে, তাই সাবরিহাকে খানিক বাদে বাদে এসে জড়িয়ে ধরছে আর কান্না করে বলছে, আপনি না থাকলে হয়তো সেদিন আমিও। ঠোঁটের আগায় আঙ্গুল রেখে প্রতিবারই থামিয়ে দেয় সাবরিহা। তারপর আশ্রয় নেয় মোসাওয়াতের পুরুষালী প্রশস্ত বক্ষে। মোসাওয়াতও খুব আদুরে ভঙ্গিতে তাকে নিজের সাথে জড়িয়ে রাখে। সাবরিহা চুপটি করে আছে। মোসাওয়াত ধীরে স্বরে বলল, সাবরিহা, হুম? সেদিন ঠিক কি হয়েছিল বলতে পারবেন? ভয়ে থরথর করে কেঁপে উঠল সাবরিহা। তা বুঝতে পেরে হাতের বাঁধন শক্ত করে মোসাওয়াত বলল, ভয় পাবেন না সাবরিহা, আমি আছি তো আপনার সাথে। সাবরিহা ভয়ে ঢোক গিল। তারপর আস্তে আস্তে সব বলতে শুরু করলো। মাথার মধ্যে কিছু একটা ধপধপ করছে, তা নিয়ন্ত্রণে আনে। সাবরিহা সব কিছু বলে আবারও বলল, আমাদের বাবু। মোসাওয়াত সাবরিহাকে থামিয়ে দিয়ে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আম্মু, আপনার আম্মু আর ছোট্ট সোবাইতের কাছে সে ভালোই আছে। মুহূর্তেই সারা শরীর ঝনঝন করে কেঁপে উঠল সাবরিহার। মোসাওয়াত তা টের পেল। তারপর ধীরে ধীরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমরা একটু গ্রামের বাজার যেতে হবে সাবরিহা, আমি একটু ছাড়বেন প্লিজ? সাবরিহা ভয়ে মোসাওয়াতকে শক্ত করে জাপটে ধরছে। তারপর বলছে, না প্লিজ যাবেন না কোথাও, ওরা তাহলে আবার চলে আসবে। কেউ আসবে না, আমি দ্রুত চলে আসবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। মোসাওয়াতের এইসব কারণে তার কারণও জানতে ইচ্ছে হচ্ছে না। কেন তার পরিবারকে কেউ মারল? তবে প্রতিশোধ তো সে নেবেই। সে আধা ঘন্টার জন্য উপজেলার বাইরে এসেছে। এখন একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পাহাড়ি বাড়ি। একটা ম্যাচের কাঠি পড়লেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। সেখানে যদি একটা এত বড় গ্যাস লাইট মারা হয় কেমন হবে? কথাটা ভেবেই নিজের কালো হুডি থেকে গ্যাস লাইটটা বের করে আগুনে জ্বালিয়ে তা ওই বাড়ির দিকে ছুঁড়ে মারে। গ্যাস লাইটটা জায়গা মতো পড়তেই তা দাউ দাউ করে জ্বলে উঠল। ওই আগুনে মোসাওয়াত কায়ানের পুরো পরিবার পুড়ে ছাই হয়েছে। এই আগুনে মোসাওয়াত কায়ানের প্রতিশোধ পরিপূর্ণ করে সব পুড়ে ছাই হচ্ছে। ভেবেই দীর্ঘশ্বাস ফেলে মোসাওয়াত বাসার দিকে রওনা হতেই চোখে পড়ে এক দুর্ঘটনা। গাড়িটা দুমড়ে মুচড়ে পড়ে আছে। প্রথমে তা আমলে না নিলেও বাসায় এসে টিভিতে খবরে জানা যায় চট্টগ্রাম বিভাগের নামকরা জলদস্যুর মিজান মোল্লা নিজের ব্যবসা সমেত তার সহযোগী সবাই আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। এমনকি লাশটাও পায়নি কেউ। পরপর টিভি স্ক্রিনে ভেসে উঠল সিলিন নামে এক তরুণী আজ হাইওয়ে রোডে খুব বাজেভাবে নিহত হয়েছে। গাড়িটা একদম দুমড়ে মুচড়ে গেছে, সাথে তার শরীরও খণ্ড খণ্ড হয়ে গেছে। খবরটা দেখে দীর্ঘশ্বাস ফেলল মোসাওয়াত শুধু মিজান মোল্লাকে শায়েস্তা করেছে। সিলিনের ব্যাপারটা সে পরে ভেবে দেখবে। তবে তার আগেই সিলিনের জঘন্যতম অপরাধের শাস্তি সে পেয়ে গেছে। পাপ বাপকেও ছাড়ে না, কারণ প্রকৃতি বড়ই নিষ্ঠুর। সাবরিহা ধীর পায়ে এসে মোসাওয়াতের পাশে দাঁড়ালো। মোসাওয়াত আকাশ থেকে
চোখ সরিয়ে সাবরিহার দিকে তাকায়। সাবরিহা সুস্থ হয়েছে আজ প্রায় 5 থেকে 6 দিনের বেশি। মোসাওয়াত সাবরিহার মুখটা দেখে ধীরে বলল, লিটল ওয়াইফ, হুম? লেটস ডু সামথিং নিউ। সাবরিহা বুঝতে না পেরে বলে, বুঝলাম না। মোসাওয়াত সাবরিহাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যেতে যেতে বলল, কথা ছিল মিশন থেকে এলে আমরা 2 থেকে 3 জন হব, কিন্তু এখন আমি 4 জন হতে যাচ্ছি। তাই ভাবলাম বয়স হচ্ছে, প্রসেসিং অন করে ফেলি। সাবরিহা প্রথমে বুঝতে না পেরে হাবার মতো তাকিয়ে থাকে। কথার অর্থ বুঝতে পেরেই বলল, ছি, অসভ্য লোক। সভ্য হলে আর এই 33 বছর বয়স পার করেও জুনিয়র থেকে পাপাটাক শুনতে পারবো না মিসেস মোসাওয়াত কায়ান। দোহাই লাগে আপনার, এই অসহায় বান্দার উপর একটু রহম করুন। সাবরিহার খিলখিল হাসির শব্দ পুরো রুম জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। মোসাওয়াত তা দেখে খুশিতে সাবরিহাকে উদ্দেশ্য করে গেয়ে উঠল, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। হ্যালো বন্ধুরা, গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং কী ধরনের গল্প আপনাদের পছন্দ তা বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।